7 মিনিটে 3টে সিগারেট শেষ করেছে দিহান। ভয় টেনশন একটাই, সায়ান আবার বেশি রাগ করে অতসীর কোনো ক্ষতি না করলেই হলো। সব থেকে আগে প্ল্যান ছিল অনামিকা যেহেতু সুস্থ হয়েছে সবাই ওর সাথে স্বাভাবিক আচরণ করবে, তাই তো অনামিকার সাথে এত ভালো ব্যবহার। না হলে দিহান আগে এই মেয়েকে উপযুক্ত শাস্তি দিয়ে দিত। ইফাতের স্পর্শে পেছনে ফেরে দিহান, ওপরে চল, সায়ানের সাথে কথা বলা দরকার। অনামিকার স্বাস্থ্যের জন্য। কিন্তু এটা ইফাতের কথা শেষ না হতেই দিহান বলল, সবসময় বন্দুক অতসীর কাঁধে রেখেই কেন চালাতে হবে? তুই কি দেখিসনি লেরির কতটা কষ্ট হয়েছিল? আমি জানি, কিন্তু আমরা নিরুপায়। অনামিকার সুস্থ থাকা প্রয়োজন, না হলে সব সত্য জানবো কি করে? সায়ান চুপচাপ অতসীর সামনে বসে আছে। রাগ অনেকটা কমে গেলেও অতসীর হাত খুব শক্ত করে ধরে রেখেছে। বা পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ফ্লোরে অনবরত আঘাত করেছিল অতসী। সায়ানের দৃষ্টি সেদিকে। হঠাৎ অতসীর বৃদ্ধা আঙুলের নখ কটাস করে ভেঙে গেল। সায়ান আনমনে হেসে অতসীর দিকে তাকিয়ে ধীর গলায় বলল, ক্ষতি কার হলো? রাগ ভালো না মিস্টার মাহমুদ, রাগ হলে পানি খেতে হয়। আপনি বসুন, আমি পানি নিয়ে আসছি। লাগবে না, আজ থেকে তুমি এই রুম থেকে বেরোবে না, যতদিন না অবধি অনামিকাকে আমাদের সম্পর্কের কথা জানানো হচ্ছে। জানানো কি খুব প্রয়োজন? না, মানে আমি চলে গেলেই তো আপনারা সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। এটা ঠাকুমার ঝুলি না, যেখানে গল্পের শেষে সুখে শান্তিতে বসবাস করিতে লাগিল বলে তুমি ইতি টানবে। কিন্তু এই ঘরে সব আছে, যা যা লাগবে তোমার সব এসে যাবে, কিন্তু রুম থেকে বেরোবে না। অতসীর কারণ করুণ দৃষ্টি সায়ানের দিকে। দৃষ্টি অপেক্ষা করেই সায়ান আবার বলল, হুমায়ুন আহমেদ বলেছেন, অধিক ভালোবাসলে হয় ছেলে মেয়ের হাতের পুতুল হয়ে যায় না, হয় মেয়ে ছেলের হাতের পুতুল। দুজনে একসাথে একে অপরের কাছে হাতের পুতুল হয় না। জানো অতসী, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার হাতের পুতুল আমি হতে পারবো না। তুমি যেদিন শুধু আমার হবে, শুধুই আমার, সেদিন আমি তোমার হাতের পুতুল হব, এর আগে না, কারণ আমি তোমাকে হারাতে পারবো না। সায়ান দীর্ঘশ্বাস ফেলে অতসীকে দাঁড় করিয়ে খুব শক্ত করে বাহুডোরে আবদ্ধ করে নিল। কপালে একটা গভীর উষ্ণ চুমু দিয়ে সাবধানে থেকে বলে বের হয়ে আসলো। বাহির থেকে লক করতে অবশ্যই সায়ান ভুলে যায়নি। হ্যাঁ, গৃহবন্দী করেই রাখবে অতসীকে, তবুও ছাড়বে না। অনিমিকা অবশ্যই এসব স্বাভাবিকভাবে নিতে পারেনি, তাই ইফাত কৌশলে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। উঠলে কিছু একটা বলে ঠিক ম্যানেজ করে নেবে। সায়ানকে নিচে নামতে দেখে এগিয়ে গেল রাইম। কাঁদো কাঁদো কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কি অতসীকে মেরেছেন? ও কি কান্না করছে? সায়ান বেখেয়ালি হেসে জবাব দিল, না ম্যাম, ঠিক আছে, বসে বসে টুইলেট মুভি দেখছে, রিল্যাক্স। ইফাতের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করতে ইফাত বলল, অনামিকা ঘুমিয়েছে, বেশ ভালোই রিয়াক্ট করেছে, বিশেষ করে অতসীকে ওভাবে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। অনামিকা অনেকটা উগ্র হয়ে উঠেছিল, তাই বাধ্য হয়েই। কথা শেষ করার আগেই সায়ান বলল, বুঝতে পারছি না কি করব, তবে অতসী কোথাও যাচ্ছে না, এটা ফাইনাল। ইফাত উত্তর দিল, যেতে দেওয়া উচিত ছিল, কারণ আমাদের প্ল্যানে। দিহান কথায় ফোরন কেটে বলল, লেডি চলে গেলে সমস্যার সমাধান নয়, তাছাড়া সায়নের সাপোর্ট লেডি। লেডি এখানে থাকবে, অধিকার কেন ছাড়বে? ইফাত আর কথা বাড়ালো না। তিন বন্ধু আগালো অনামিকার বাবার দিকে। আমিনুর সাহেবকে উদ্দেশ্য করে সায়ান বলল, আঙ্কেল, আপনারা চাইলে চলে যেতে পারেন, কিন্তু অতসী যাবে না। কেন? এখানে আর দরকার নেই। তাহলে কেন থাকবে? আমিনুর সাহেব, অধিকারে থাকবে। কিসের অধিকার? এটা অনামিকার সংসার, এখানে অতসীকে আমি রেখে যেতে পারবো না। অতসী আমার স্ত্রী, সে অধিকারে থাকবে। আমি না চাইলে অতসী এক পায়ে বাসা থেকে কোনো রুম থেকেও বের হতে পারবে না। তুমি কিন্তু ঠিক করছো না সায়ান। আঙ্কেল, কয়েকটা দিন অপেক্ষা করুন, আপনি নিজে বলবেন আমার আজকের সিদ্ধান্ত ঠিক। আমিনুর সাহেব বাধ্য হয়েই অতসীকে রেখে চলে আসলো। রাতে দিহান, রাইমা, ইফাত, আফরিন চলে গেল। অনামিকা তখনও ঘুমে। হঠাৎ অতসী রুমের দরজার লক খোলার শব্দে দরজার দিকে তাকালো। সায়ান এসেছে, সাথে সাথে একটা বড় সুটকেস, খাবারের ট্রলি। এসব রেখেই বিনা বাক্য ব্যয়ে সায়ান ওয়াশরুমে চলে যায়। অতসীর মনোযোগ তখন ল্যাপটপের স্ক্রিনে। এই তো এডওয়ার্ডকে অনেক খোঁজার পর পেয়েছে বেলা। এতগুলা ভ্যাম্পায়ারের মধ্যে, উফ,
অস্থির মুহূর্তে আছে। ঠিক তখন সায়ান এসে টুক করে ডিসকানেক্টেড করে দিয়েছে। অতসী রেগে তাকাতেই মুচকি হেসে সায়ান বলল, তেরা ধ্যান কিদার হে? তেরা ইয়ার্ড ইধার হে মিস্টার মাহমুদ। আপনি একটা বান্দর। হ্যাঁ, তুমি সায়ান বান্দরের বউ। হ্যাঁ, নাও করো, খেয়ে নাও। হ্যাঁ করো, খেয়ে নাও। কথা না বলে চুপচাপ অতসী খাচ্ছিল, কিন্তু নজর যাচ্ছিল সুটকেসের দিকে। হঠাৎ মনে পড়ল, মিস্টার মাহমুদ তো আমাকে মেরে এই সুটকেস ভরে পানিতে ফেলে দিবে না তো? ক্রাইম সাসপেন্সে এমন অনেক কিছু দেখেছে, তাই বুঝি মিস্টার মাহমুদ এত আদর যত্নে খাওয়াচ্ছে। শুনেছি মানুষ নিজের মৃত্যুর কিছুক্ষণ আগে থেকে বুঝতে পারে, তবে কি সময় শেষ? উনি তো আগেই বলেছিল বিয়েটা শুধুই প্রতিশোধের। তাহলে কি আমার মৃত্যু দিয়েই সব শেষ হয়ে যাবে? ভাবতেও বার দুয়েক বিষম খেলো অতসী। অতসীর দিকে পানির গ্লাস এগিয়ে দিল সায়ান। এক শ্বাসে বড় পানি খেয়ে নিল অতসী। কে জানে এটাই হয়তো শেষ খাওয়া। সায়ান মুচকি হেসে বলল, তোমার চিন্তা ভাবনা তারিফ করতে হয়। ভাবলে কিভাবে আমি তোমাকে মেরে ফেলবো? সায়ানের কথা শুনে অতসী থমকে যায়। মনের কথা কি মিস্টার মাহমুদ জানলো কিভাবে? এটা শুধু ভ্যাম্পায়ারদের দ্বারাই সম্ভব, কারণ তারাই পারে মাইন্ড করতে। আল্লাহ, তাহলে কি? ফাঁকা ঢোক গেলে কাঁপানো হাতে স্পর্শ করলো সায়ানের হাত। না গরম লাগছে। ভ্যাম্পায়ার হলে অবশ্যই শরীর ঠান্ডা থাকতো। সায়ান খাওয়া শেষে হাত ধুয়ে এসে অতসীকে উদ্দেশ্য করে বলে, না আমি মরে গিয়েছি, না আমি তোমাকে মেরে সুটকেস বন্দি করে পানিতে ফেলবো। এসব আজগুবি চিন্তা ভাবনা বাদ দাও। যাও সুটকেস খুলে দেখো কি আছে। সায়ানের বলতে দেরি হলো, অতসীর খুলতে দেরি হলো না। সুটকেস খুলে অতসী বিস্ময়ের সত্য মাঝখানে পৌঁছেছে। পুরো সুটকেস ভর্তি বিভিন্ন লেখকের বই, শরৎচন্দ্র থেকে শুরু করে 50 শেডস অফ গ্রে। অতসী যেন বিশ্বাস হচ্ছে না। কিছু সময়ের মধ্যে রুমের এক পাশে ছোট্ট একটা লাইব্রেরি হয়ে গেল। ইজি চেয়ারের পাশের দেওয়াল শুধুই বই। তার চেয়ে বরং দূরেই থেকো, যেমন দূরে থাকে ছোঁয়া থেকে স্পর্শ, রোদ দূরের বুক থেকে উত্তাপ, শীতলতা থেকে উষ্ণতা। প্রেমের খুব গভীরে ম্যাপে যখন লুকিয়ে থাকে ভালোবাসা, তেমন দূরত্বেই থেকে যেও। 1 ইঞ্চিতেও কভু বলতে পারবে না কেউ কতটা কাছাকাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। অতসীর কবিতা আবৃত্তি বরাবর সায়ানকে মুগ্ধ করে। আজ ব্যতিক্রম হয়নি। কালো সবুজ রঙের শাড়ি, হাত খোপা, এসব যেন বারবার বাধ্য হয়ে প্রেমে পড়তে। ইদানিং সিগারেটের নেশা হয় না, যতটা হয় ততটা অতসীর কথায় হয়। ইজি চেয়ারে বসে নিজের কাছে নিয়ে আসে। অতসীর চুলে হাত বোলাতে বোলাতে সায়ান জিজ্ঞেস করলো, এখনো অভিমান? ও, ভালোবাসি তাই তো কষ্ট হয়। তুমি কেন ছেড়ে চলে যেতে চাইলে? তাই তো বাধ্য হয়ে তোমার সাথে খারাপ ব্যবহার করতে হলো। এটাও হয়তো ভালোবাসা প্রকাশের একটা ধরন মাত্র। আমার মতে ছেলেদের ভালোবাসার অনেক পদ্ধতি ব্যবহার। তারা বাসায় যেমন নিত্য নতুন পদ্ধতি ব্যবহার করে, হয়তো ভালোবাসার মানুষের ক্ষেত্রেও তাই। না হলে হিংস্রতায় কি ভালোবাসা প্রকাশ পায়? অতসীর কণ্ঠে বিদ্রূপের স্পর্শ। এটা ভুল। ভালোবাসা মানুষকে হিংস্র কোনো খুনি অবধি বানিয়ে দিতে পারে। নির্ভর করে মানুষের ব্যক্তিকে কতটা ভালোবাসে। আচ্ছা, কিছু কথা বলবো, হয়তো তুমি বুঝতে পারবে। রোমান্স আর ইন্টিমেসির মধ্যে পার্থক্য জানো? ইদানিং কালের কিছু লেখা পড়লে মনে হয় রোমান্স মানে কাপড় খোলা, নগ্ন দেহ ছাড়া রোমান্স হয় না। যদি এমনটা হতো তাহলে ধর্ষণ ও রোমান্সের কাতারে পড়তো। আজকাল মানুষ ভুলেই গিয়েছে চোখে চোখ রেখে হাতে হাত ধরে, কিংবা প্রেয়সীর চুলে হাতের চুড়িতে রোমান্স খুঁজে পাওয়া যায়, নাকি প্রেয়সীর নাভির গভীরতা পরিমাপে, কিংবা তার দেহাকৃতির অঙ্গভঙ্গিতে। হ্যাঁ, শারীরিক চাহিদা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে বাসরাতে কি হয় এটা তো আর বেড়ানোর কথা না। মানুষ বুঝেই ভাই, কিন্তু একদল মানুষ এটা নিয়ে কটূক্তি করবে, কারণ তাদের চোখে নিজের মতবাদ সঠিক। অন্য সবাইকে এরা মানুষ বলে মনে করে না, অন্যকে ছোট করে। এরা যা আনন্দ পায়, হয়তো এই আনন্দে এদের একদিন কাল হয়ে দাঁড়ায়। প্রকৃতির নিয়ম প্রতিশোধ নেওয়া। তুমি ছেড়ে দিলেও প্রকৃতি ছাড়বে না, কারণ কার্মা ইজ এ বেচ, প্রত্যয় হিরণ। তুমি হয়তো বলবে আজ সন্ধ্যাবেলা আমি যা করেছি তা কি? সেটা আমার হিংস্রতা ছিল। ভালোবাসার মাঝে মধ্যে মানুষকে হিংস্র করে তোলে, কিন্তু আমার কোনো আফসোস নেই। তোমার জন্য আমি যেমন হিংস্র, স্বার্থপর, ঠিক তেমন আমার ভালোবাসায় তোমাকে সিক্ত করলেও
করতেও সব সময় প্রস্তুত। অতসী ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সব থেকে রহস্যময় চরিত্র তো সায়ান, কিন্তু এখন যা বলল সব মাথার উপর দিয়ে চলে গেছে। কি বুঝলো মিস্টার মাহমুদ? কিন্তু এখন প্রচণ্ড ঘুম পাচ্ছে। তাই তো কথা না বাড়িয়ে অতসী চুপচাপ বিছানায় গায়ে এলিয়ে দিল। দেখতে দেখতে কেটে গেল প্রায় 2 সপ্তাহ। এই 2 সপ্তাহে অতসী একবারের জন্য রুম থেকে বাহিরে যায়নি। পুরো সংসার সাজিয়েছে এই রুমে। সারাদিন কেটে যায় অনলাইনে, কাজ করে না হয় বই পড়ে। সময় মতো খাবার রুমে চলে আসে। তিতির পাখি, বারান্দায় ছোট বাগান, এসব অতসীর সাথী। সায়ান অফিস থেকে এসে প্রথমে অতসীর কাছে আসবে, কিছুক্ষণ থেকে অনামিকার কাছে চলে যায়। অনামিকা যে সায়ানকে সেদিনের জন্য প্রশ্ন করেনি এমন কিন্তু নয়, করেছিল, কিন্তু সায়ান কোনোভাবে কাটিয়ে নিয়েছে। অদ্ভুত ব্যাপার হলো অনামিকা সায়নের থেকে দূরত্ব মেপে চলে। হিসাব মতো অনামিকার চাহিদা বেশি থাকবে, সায়ন অধিকার চাইবে, কিন্তু এসবে বড্ড অনীহা। এদিকে অবশ্য সায়নের জন্য ভালোই হয়েছে, কারণ অনামিকা যদি অধিকার চাইতো তাহলে কি যে হতো। ইফাত এসেছিল অনামিকাকে দেখতে। আপাতত সব ঠিক, এখন উচিত অনামিকা রিপোর্ট সম্পর্কে জানানো। কিন্তু যদি হইতে বিপরীত হয়, অনামিকার স্বাস্থ্যের কথা চিন্তা করে ইফাত আরেক দফা পিছিয়ে এলো। অতসীর সাথে দেখা করতে যায় ইফাত। সায়ান এক প্রকার বন্দি করে রেখেছে। ভালোবাসার বিভিন্ন রূপ ইফাত দেখেছে। ও খুব অল্প সময়ে দেখছে অতসীর জন্য সায়ানের পাগলামো, দিহানের জেদ, অতসীর বন্ধুত্ব কিংবা রাইমার আত্মত্যাগ, সব যেন এক একটি জীবন্ত উদাহরণ। অতসীর সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দিল ইফাত। কথা হলো। আফরিন ইফাতের সম্পর্ক ঠিক করতে বেচারিকে বেশ ভুগিয়েছে, কিন্তু দিন শেষে অতসী সব সামলে আফরিনকে বাধ্য করেছিল ফিরে আসতে। তাই হয়তো ইফাত আফরিন এক হয়েছে। কিছুক্ষণ চুপ থেকে রাইমা দিহানের সম্পর্কে বিনা দ্বিধায় জিজ্ঞেস করে অতসী। ইফাত সবটা বলে, বিয়ের কারণ, দিহানের নেশায় করা সব ভুল সব বলে। অতসী চুপচাপ শুধু শুনছিল। রাইমা কেন এসব বলেনি? কিছু ধারণা সে করেছিল, কিন্তু এতটা? ইফাতের কথা শুনে অতসী দীর্ঘশ্বাস ফেলে। এছাড়া আর কী বা করার আছে? তবে হ্যাঁ, এটা বিশ্বাস আছে রাইমা ঠিক দিহানের মনে জায়গা করে নিতে পারবে। দ্রুত ইমিগ্রেশন শেষ করে ফ্লাইটে চেক ইন করলো রেদওয়ান। লাস্ট মোমেন্টে আজ দেশে ফিরেছে সে। অনেক প্রশ্নের জবাব চাই, ভালোবাসার প্রত্যাখ্যান করছিল, তার জন্য মাপ চাই, কিন্তু আদৌ কি পাবে? না, পারতে তো হবে। প্রায় 17 মাস পর আজ তার একটু দেখা পেয়েছে। মেয়েটা উধাও হয়ে গিয়েছিল, ফিরিয়ে দেবে তো? দিক না, কিন্তু একবার তার সামনে গিয়ে দাঁড়াবে, ভালোবাসার দাবি নিয়ে না, ক্ষমার জন্য, নিজের সন্তান স্বীকার করার পাপ থেকে মুক্তির জন্য। কিন্তু এই পথ যে কখন শেষ হবে? ফোনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করলো সায়ান। আজ বড্ড বেশি দেরি করে ফেলেছে। অতসী প্রায় ঘুমিয়ে গিয়েছিল। সায়ান এসে টেনে টুনে খাইয়ে দিতেই আবার ঘুম। রাতের খাবার সায়ানের হাতে খাওয়ার অভ্যাস হয়ে গেছে অতসীর। ফ্রেশ হয়ে এসে অতসীর পাশে শুয়ে এক হাতে নিজের দিকে টেনে ঘুমের দেশে পাড়ি জমায় সায়ান। কারো হালকা চিৎকারে ঘুম ভাঙল অতসীর। চোখ বুজে নিজেকে আবিষ্কার করলো সায়ানের বুকে। আধো ঘুমো চোখ মেলে তাকাতে একজনকে দেখতে পেল অতসী। হঠাৎ গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, বুকের মাঝখানে কেমন জ্বালা পড়া অনুভূতি হচ্ছে। বাম হাতে সায়ানের বুকের কাজটা টি শার্ট খামছে ধরে অতসী অস্ফুট সুরে বলে উঠল, অনাপু, তুই এখানে? অতসী খুব দ্রুত উঠতে চেষ্টা করেও পারে না। এদিকে অনামিকা ঠায় দাঁড়িয়ে আছে, পরনে হালকা আকাশি রঙের শাড়ি, চুলগুলো বড্ড অগোছালো। ছুটির বেশ ভালোই লাগছে, স্বাস্থ্য ভালো হয়েছে আগের থেকে একটু। অতসী যতই উঠতে চাইছে, সায়ান আষ্টেপৃষ্টে আবদ্ধ করে নিচ্ছে বারবার। অতসীর ডাক সায়ান গ্রাহ্যই করছে না। এদিকে সায়ান ঘুমের মাঝে ভাবছে, হয়তো আজান দিয়েছে তাই অতসী উঠতে চাইছে। সায়ান অতসীকে শক্ত করে 2 হাতে আঁকড়ে ধরে টেনে শুয়ে দিয়ে অতসীর কাঁধে মাথা রাখল। অনামিকার চোখের সামনে সবই স্পষ্ট ঘটছে। এদিকে অতসীর ছটফটানো বেড়েই চলেছে। এবার সায়ান চোখ খুলে তাকিয়ে জিজ্ঞেস করল, এমন করছো কেন? বাহিরে এখন আলো ফোটেনি তো? কাপা কাপা কণ্ঠে অতসী বলল, আপু ঘুমিয়ে আছে, প্লিজ ঘুমাতে দাও। না সায়ান, আমি ঘুমিয়ে নেই, ভাগ্যিস আমার ঘুম ভেঙেছিল, না হলে তো। অনামিকার কণ্ঠস্বরে সায়ান উঠে বসে।
দরজার দিকে তাকাতেই অনামিকাকে দেখতে পায়। এক হাতে দরজায় ভর দিয়ে হেলানোভাবে দাঁড়িয়ে আছে সে। কিন্তু এই দরজা তো নিজেকেই মনে মনে গালি দিল সায়ান। ফোনে কথা বলার সময় এতটা ব্যস্ত ছিল যে দরজা ঠিকমতো লাগিয়েছে কিনা খেয়াল করেনি। সায়ানের চিন্তার ঘোর কাটল যখন অতসী দ্রুত নেমে গিয়ে অনামিকার দু হাতে আঁকড়ে ধরে বলতে শুরু করেছে, আপু তুই ভুল বুঝছিস। আসলে অনামিকা অতসীকে থামিয়ে দিয়ে বলতে শুরু করে, ভুল? অতসী নিজের স্বামীকে বোনের বিছানায় দেখে আমি ভুল ভাবছি, নাকি আমার বোনকে আমার স্বামীর বুকে দেখেছি বলে ভুল করেছি? তুই না চলে গিয়েছিলি, কখন আসলি? আপু প্লিজ শান্ত হও, চিৎকার করো না তোমার শাস্তির জন্য। চিৎকার? লজ্জা করছে না তোর আমার সংসার এভাবে শেষ করে দিতে? আর ও তো পুরুষ মানুষ, চাহিদা থাকতেই পারে, তাই বলে রাস্তার মেয়ের মতো সব বিলিয়ে দিবি? আপু আমার কথা শোনো, বাবা ঠিক বলে তুই রাস্তার মেয়ে। আসলে তুই রাস্তার মেয়ে না, তুই বাজারি মেয়ে। ছোটবেলা থেকে আমার সব কিছুই তোর চাই, এভাবে আমার স্বামীকে কেড়ে নিলি, সমাজে কি পরিচয় দিবি নিজে? সায়নের রক্ষিতা বলে? অত সে পর্যায়ে অনামিকার পায়ে বসে পড়ে, পা ধরে মিনতির সরে বলতে থাকে, আপু তুই যা বলবি আমি মাথা পেতে নেব, কিন্তু এবার শান্ত হয়ে যাও। সায়না তখন চুপ থাকলেও এবার এগিয়ে এসে বলল, অতসী আমার স্ত্রী, লিগাল ওয়াইফ, আশা করি তুমি বুঝেছ। স্ত্রী মানে? অতসী তোমার স্ত্রী হলে আমি কি সায়ান? তুমি আমার প্রথম স্ত্রী। সায়নের কথা অনামিকা দরজা ঘেঁষে বসে পড়ে। কিছুক্ষণ চুপ থেকে খুব সহজ গলায় বলল, তোমরা দুজন আমাকে এভাবে ঠকাতে পারো না। সায়ান মাহমুদ, তুমি অতসীকে ছাড়বে, এমনকি এক্ষুনি তালাক দেবে? সম্ভব নয়। সহজ উত্তর সায়ানের। সব সম্ভব, তুমি মুখে মুখে এখনই 3 তালাক না দিলে আমি কিছু করে বসবো। অতসী চুপচাপ উঠে দাঁড়িয়ে চোখের পানি মুছে বলে, আপু আমি চলে যাচ্ছি, প্লিজ তুই শান্ত হ। কোনোদিন ফিরে আসবো না, আমার জন্য তুই অনেক হারিয়েছিস, আর হারাতে হবে না। সায়ান অতসীর হাত খুব শক্ত করে ধরে, হাত ধরে টেনে একদম নিজের সাথে মিশে অনামিকার মুখোমুখি দাঁড় করায়। অনামিকা, এটা তোমার জীবনের একটা সত্যি, তুমি মানতে বাধ্য। তোমার যতটা অধিকার ঠিক ততটা অধিকার অতসীর। আমি মানি না। কথা শেষ হওয়ার আগে অনামিকা অতসীর হাত ধরে টান দিয়ে উল্টো ধাক্কা দেয়, যার ফলে অতসী পাশে রাখা ল্যাম্পের স্ট্যান্ডের কাছে ফ্লোরে থপ করে পড়ে যায়। এদিকে অনামিকার নিজে ওরে সেন্সলেস হয়ে সায়ানের পায়ে লুটিয়ে পড়ে। রাত প্রায় 2টা 23। দিহানিপাত চলে এসেছে। অনামিকার ব্লাড প্রেশার প্রায় 180-130, যেখানে নর্মাল 120 এবং 80। অনামিকার মাইনর অ্যাটাক হয়নি, এটাই বেশি। এত দ্রুত ব্রেন হয়তো নিতে পারছে না, কিন্তু যদি বেশি জোর দেওয়া হয় অনামিকা মারা অবধি যেতে পারে। ইফাত বেশ রেগে আছে, এতটা কেয়ারলেস সায়ান কীভাবে হতে পারলো? অনামিকার লাইফ রিস্ক। হ্যাঁ, মেয়েটা যা করেছে হয়তো ঠিক না, কিন্তু সত্যতা এখনও প্রমাণ হয়নি। তাছাড়া কারো লাইফ নিয়ে এমন রিস্ক নেওয়ার অধিকার কারো নেই। কিন্তু দিহানের দৃষ্টি অতসীতে স্থির। মেয়েটা অনবরত কাঁপছে, দরজার হাতল ধরে ঠায় দাঁড়িয়ে আছে। দিহানের প্রচণ্ড ইচ্ছে করছে অতসীর কাছে এগিয়ে গিয়ে শক্ত করে 2 হাত ধরতে, সাহস দিতে। লেডি, আমার লেডি লাগ, তুমি চিন্তা করো না, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আফসোস, আজ 2 হাত ধরার অধিকার নেই, না আছে সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা। যে এতটা কেড়ে নেবে জানলে দিহান হয়তো জীবন থেকে যে শব্দ মুছে ফেলতো। দীর্ঘশ্বাস ফেলে সায়নের দিকে আগালো দিহান। মাঝে মধ্যে পুরুষ মানুষের এমন অনেক কিছুই মেনে নিতে হয়, যার কারণে তার হৃদয়ে অনবরত রক্তক্ষরণ হতে থাকে, কিন্তু তবুও মেনে নিতে হয়। কারণ পুরুষ জাতি এমন এক জাতি, তাদের ভিতরে জ্বলে পড়ে খাক হয়ে যাক, তবুও তাদের চেহারায় যেন সামান্য আঁচ না আসে। অতসী দরজার সামনে দাঁড়িয়ে আছে, নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। কেন সেদিন চলে গেল না? বারবার কেন সবার সুখের পথে বিষাদের রূপ নিয়ে আসে? বাবা হয়তো ঠিক বলে, আমি মেয়েটাই খারাপ, মন্দ ভাগ্য নিয়ে এসেছি সবার জন্য। আচ্ছা আমার কি দোষ? আমি তো বলেছিলাম না আমাকে মিস্টার মাহমুদের সাথে বিয়ে দিতে, জোর করে কেন আমাকে নিয়ে এলো? বাড়ির ভাঙা কুলোটা ব্যবহার হয় সব আবর্জনা পরিষ্কারে, কাজ শেষে ফেলে রাখা হয় কোনো একটা কোনায়। আজকে নিজেকে বড্ড তেমন মনে হচ্ছে। ধীরে ধীরে সিঁড়ি ভেঙে নিচে নেমে এলো অতসী। বাড়ি থেকে বেরিয়ে গেটের কাছে আসতে গার্ডসগুলো বাধা দিল। পায়েও যেন শক্তি নেই, তাই তো অতসী গেটের পাশটায় ঠাই বসে আছে। একটা মেয়ে কোথায় যাবে, কি করবে, কি হবে আগামী সে জানে না। তবে নিজের বোনের ক্ষতি তো আর করতে পারে না।
অতসী এখানে থাকলে সায়ন কোনোদিন অনামিকাকে আসক্ত হতে পারবে না, তাই আমাকে দূরে সরে যেতেই হবে। এমন হাজারো এ কথা সে কথা ভাবছিল অতসী। ভালোবাসা আমি তোমাকে নিয়েই সবচেয়ে বেশি বিব্রত আজ, তোমাকে নিয়েই এমন আহত, এত অপরাধী, এত অসহায়, তোমাকে নিয়েই পালিয়ে বেড়াই, তোমাকে নিয়েই ব্যাকুল ফেরারি। মহাদেব সাহা। সায়নের কণ্ঠস্বর শুনে পেছন ফেরে অতসী। সায়ন এসে চুপচাপ অতসীর পাশে বসেছে। অতসীর ঠোঁটের কোণায় লেগে আছে রক্ত। আস্তে ধীরে এগিয়ে যায় রক্তিম ঠোঁটের প্রান্তে। আজ সায়ান এক নেশায় ডুব দিয়েছে। নেশা গভীর থেকে গভীরতম। মানুষের রক্তের আলাদা এক স্বাদ আছে। সত্যিই কি তাই? না এই স্বাদ শুধুই অতসীর? আমিনুল সাহেব অনামিকার মুখোমুখি বসে আছে। পুরোটা বিষয় সব নিজের মুখে অনামিকাকে জানিয়েছে সে। সায়ন অতসীর বিয়ে সে নিজেই দিয়েছে, এটা সে স্বীকার করে নিয়েছে। অনামিকার দৃষ্টি বাহিরের দিকে। শান্ত স্বরে আমিনুল সাহেবকে প্রশ্ন করল, আমি যদি আপনার নিজের সন্তান হতাম তাহলে কেমন করতেন? অনামিকার এমন প্রশ্নে হকচকিয়ে ওঠে আমিনুল সাহেব। অনামিকা তার সন্তান নয়, এটা অনামিকা জানে। কিভাবে? না, তুমি আমার সন্তান, আমি তোমার বাবা। এমন কেন বলছো? তার ছেলের সাথে হেসে অনামিকা জবাব দিল, আমি জানি আমি আপনার আপনি আমার বাবা নন, মামা, আমার মায়ের ভাই, তাই তো আজ আপনি এমন করতে পেরেছেন। তুমি ভুল বুঝছো মা, আমি আমার সুখের জন্য। কেমন সুখের জন্য আপনি এমন করেছেন? কি সুখ পাচ্ছি আমি? অনামা, আজ যদি আমার মা বাবা থাকতো তারা হয়তো আমার জন্য এমন সিদ্ধান্ত কোনো দিন নিত না। এমন সময় সায়ান ইফাত রুমে প্রবেশ করলো। অতসী চুপচাপ রাইমার হাত ধরে বাহিরে অপেক্ষা করছে। 5 মিনিট পর দিহান আসলো। দিহান এসে অনামিকার মুখোমুখি বসে আছে। কিছুটা সময় নিয়ে অনামিকাকে দিহান জিজ্ঞেস করলো, অনামিকা তুমি ঠিক আছো? অনামিকা চুপচাপ বসে আছে, দৃষ্টি এখনো বাহিরের দিকে। কেমন আছে? হ্যাঁ হ্যাঁ ভালো আছে সে, বেশ ভালো, এতটা ভালো যে তার মনে হচ্ছে পুরো পৃথিবী যেন শুধু তাকেই ভালো রেখেছে। দিহান আবার বলতে শুরু করে, অনামিকা, আমার কিছু প্রশ্নের উত্তর চাই। সায়ানের মা যখন তোমাদের বাড়িতে বিয়ে নিয়ে যায় তখন তুমি আন্টিকে যা নয় তাই বলে অপমান করো। ঠিক তার কয়েকদিন পর সায়ানের সাথে দেখা করে সব দোষ অতসীকে দাও। এর কারণ জানতে পারি? অনামিকা তবুও নিশ্চুপ। আমিনুল সাহেব দিহানকে ধমকে ওঠে, কারণ এখন এসব প্রশ্ন করার সময় না। অনামিকা অসুস্থ, কিন্তু দিহান অনড়। আজ সে হাজারো প্রশ্ন নিয়ে অনামিকার সামনে, কারণ এগুলো না জানা অবধি কোনো সিদ্ধান্তে কেউ পৌঁছাতে পারছে না। কিছু সময় পর অনামিকা বিছানা ছেড়ে উঠে অতসীর দিকে এগিয়ে যায়। খুব শান্ত ভঙ্গিতে জিজ্ঞেস করে, আমার সব কেড়ে নিলি কেন রে? সারা জীবনের শোধ একেবারে তুলে নিলি? মা বাবাকে কেড়ে নিয়ে শান্তি হাসিনি? অনামিকা হঠাৎ হিংস্র হয়ে ওঠে। অতসীকে আঘাত করতে লাগলে ইফাত গিয়ে সামনে দাঁড়ায়। রাইমাকে আগেই ধাক্কা দিয়েছে। সায়নের পায়ের কাছে পড়েছে সে। সায়ন 2 হাতে রাইমাকে তুলেছিল। মেয়ে মানুষের হাত, এত শক্তি কোথা থেকে এলো ভেবে পায় না ইফাত। খামচে গলার পাশটায় রক্ত বের করে ফেলেছে ইফাতের। দিহান সায়ন পেছন থেকে অনামিকাকে ধরলেও অনামিকা শান্ত হচ্ছিল না। বাধ্য হয়ে ইফাত খুব দ্রুত সিডেটিভ দিল। চিৎকার করে কিছু সময় পর ঘুমিয়ে পড়ল। রাইমার হাতে হ্যান্ড রাব দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল অতসী। ইফাতের গলা সে নিজেই পরিষ্কার করে নিয়েছে। আমিনুল সাহেব চুপচাপ বসে আছে। অনামিকা এই রূপ যেন তাকে চিন্তায় ফেলে দিয়েছে। ইফাত সিদ্ধান্ত নিয়েছে অনামিকাকে একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যাবে, অথবা এখানে কল দিয়েই নিয়ে আসবে। 2 ঘন্টার ভিতরে একজন মনোবিজ্ঞানী চলে আসলো। সম্পূর্ণ কথা শোনার পর সে হিপনোটাইজের পরামর্শ দিল। হিপনোটাইজ কিংবা সম্মোহনবিদ্যা প্রাচীনকাল থেকে প্রচলিত এই মানব সমাজে। একজনের চরম প্রস্তাবনা, তীব্র আবেগ ও কল্পনা শক্তি দ্বারা অন্যের মনকে প্রভাবিত করা এবং পরিচালনা করাকেই বলা হয় হিপনোটাইজম। 8শ শতকে সম্মোহনবিদ্যার নামকরণ হয় মেজমেরিজম। অস্ট্রেলিয়ার ভিয়েনা শহরে ডক্টর ফ্রানুস অ্যান্টন মেজর সম্মোহনবিদ্যার চর্চা করা শুরু করেন। ফলে এর ব্যাপক প্রচার শুরু হয় এবং ডাক্তারবাবুর নাম অনুসারে সবাইকে মেজমেরিজম বলতে থাকে। এটি এক ধরনের চরম প্রস্তাবনা, শিথিলতা এবং তীব্রতার কল্পনা শক্তির দ্বারা একটি অস্বাভাবিক স্বপ্নায়ন মোহগ্রস্তের অবস্থার বৈশিষ্ট্য বর্ণনা করে, যা অনেকটা ঘুমের মতো মনে হলে আসলে ঘুম নয়।
কারণ বিষয়টি পুরো সময় জুড়ে সজাগ থাকে। অধিকাংশ সময় একে দেব স্বপ্নের মতো মনে হয়, অথবা কোনো বই বা মুভিতে নিজেকে হারিয়ে ফেলার মতো। হিপনোসিস চলাকালীন সময় মস্তিষ্কের সচেতন অংশকে সাময়িকভাবে নিয়ন্ত্রণে নিয়ে ওই ব্যক্তির বিক্ষিপ্ত চিন্তাগুলোকে কেন্দ্রীভূত করা হয় এবং তাকে রিল্যাক্স করার দিকে মনোনিবেশ করা হয়। যখন আমাদের মন কোনো একটি দিকে নির্দিষ্ট হয়, কেন্দ্রীভূত হয়, তখনই আমরা শক্তি অনুভব করি। যখন কোনো শক্তি সংবহিত হয়, তখন আমরা তার মাঝে কিছু শারীরিক শ্বাস প্রশ্বাস পরিবর্তনও লক্ষণীয় হয়। যেমন তার নাড়ির স্পন্দন ও কমে যায়, শ্বাস প্রশ্বাসও কমে যায়। এ সময় ওই ব্যক্তিকে কোনো একটি নির্দিষ্ট লক্ষ্যে বা বিশেষ কোনো নির্দেশনা প্রদান করা হয়। সম্পূর্ণ বিষয় ডক্টর নাতাশা সায়ানদের বুঝিয়ে বলল। প্রশ্নের উত্তরগুলো যে চাই, তাই এই পদ্ধতি ব্যবহার করতে কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পর অনামিকার রুমে প্রবেশ করলো ডক্টর নাতাশা। কিছুক্ষণের মধ্যেই সে অনামিকাকে হিপনোটাইজ করতে সক্ষম হলো। ডক্টর নাতাশা কিছু প্রশ্নের মাধ্যমে অনামিকার সাথে আলাপন শুরু করলেন, যেমন নাম, কি পছন্দ, এসব দিয়ে। তারপর ধীরে ধীরে অনামিকার জীবনের সম্পূর্ণ এলোমেলো অধ্যায় শুরু হলো। অনামিকার উত্তর: আমার বয়স তখন সবে মাত্র 7 বছর। আমার ছোট বোন অতসী 5 বছরের। আমি আমার বোন মা বাবা বেশ ভালোই ছিলাম। মায়ের আদরে কোথাও কমতি ছিল। আমি মনে করতাম বোন ছোট, তাই মা আমাকে সময় দিতে পারে না, মেনেও নিয়েছিলাম। আমরা সুখী পরিবার, এটা আমি মানতাম। কিন্তু হঠাৎ একদিন জানতে পারি আমি তাদের আসল মেয়ে না। আমার মা মারা যায় আরও 5 বছর আগে, আর বাবা নিজের কাছে নেয়নি। কিন্তু মামার ঘরে আমি রাজকন্যা বই আর কি, ওর আদর যত্ন সব পেয়েছি। অতসীর মতো বোন, নিজেকে অনেক বুঝিয়ে সবার সাথে স্বাভাবিক হতে থাকতাম। কিন্তু ওই অভাগী যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, আমিও তেমন। দিন যেতে থাকে, মায়ের অবহেলা বাড়তে থাকে। তার ধারণা আমার জন্য বাবা অতসীকে আদর করতে পারে না। একজন মেয়ের জীবনে মায়ের প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু আমার তথাকথিত মায়ের কাছে আমার কোনো মূল্য ছিল না। সে শুধুই অবহেলা করত। আমারও ইচ্ছে করতো মায়ের সাথে থাকতে, কথা বলতে, একসাথে ঘুমাতে। কিন্তু আমার জন্য তো এসবের সময় ছিলই না। রাতের পর রাতে বিছানায় একা ঘুমিয়েছি, আর অতসী মায়ের বুকে। তাই এক রাতে আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হই যে অতসীর জন্য আমার মা মারা যায়, বাবা ছেড়ে চলে যায়, সে অতসীকে আমি কোনোদিন শান্তি দেব না। ওর থেকে ওর সব আনন্দ কেড়ে নেব। ওর বাবা শুধুই আমার বাবা হবে। ও যেমন মা পেয়েছে, মা নিয়েই থাকতে হবে। আর আমি ওর বাবাকে সম্পূর্ণ আমার বাবা করে নেব। এবং আমি খুব দ্রুত করিয়েও নিয়েছিলাম। একজন নারী পারে সন্তানকে যে কোনোভাবে গড়ে তুলতে। সন্তান যেমন হবে নির্ভর করে মায়ের উপর। সন্তানের শৈশব হলো কাদামাটির মতো। মা যেমন চায় তেমন শিক্ষা দিয়ে সন্তানের মানুষত্বের কাঠামো তৈরি করতে পারে। তারপর বাস্তবতা শিক্ষা দিয়েই সেই কাঠামোকে শক্ত করে। মজবুত তৈরি করার ক্ষমতা শুধু মা রাখে। মায়ের অবদান সন্তানের জীবনে সব থেকে বেশি। মা চাইলেও মায়ের কমতি পূর্ণ করতে পারে। নারী চাইলে গড়তে পারে, ভাঙতে পারে। অতসীর মা নিজের মাঝে কুঁকড়ে যাচ্ছে, কারণ সে চাইলে অনামিকার প্রতিও যত্নশীল হতে পারত। তাহলে অতসীর প্রতি তার বাবার এমন মনোভাব কেটে যেত। শুরু থেকে, অতসীর জন্মের পর থেকেই সে অতসী অনামিকাকে আলাদা চোখে দেখেছে। খুব কি ক্ষতি হতো যদি দুজন মেয়েকে নিজের বুকে সমানভাবে আগলে রাখত? হয়তো পারত। তাহলে হয়তো আজ 2 মেয়ের জীবনে এমন পরিস্থিতি আসতো না। ডক্টর নাতাশা কিছুক্ষণ সময় নিয়ে অনামিকাকে আবার জিজ্ঞেস করে, তুমি কি মিসেস মাহমুদকে চেনো? অনামিকা ধীর গলায় উত্তর দেয়, হ্যাঁ, আমার শাশুড়ি মা। তার সাথে তোমার প্রথম দেখা হয় কোথায়? নানা বাড়ি। তুমি কি তাকে আগে চিনতে? না। অপমান করেছিল কেন? আমি করতে চাইনি, কিন্তু সে যখন আমাকে আংটি পরাতে এসেছিল তখন আমার এটা ছাড়া উপায় ছিল না। কেন? কি কারণ? আমি আচ্ছা বাদ দাও। তাহলে পরে কেন সায়ানের সাথে দেখা করেছিল? প্রতিশোধ নিতে। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? অতসীর জীবন থেকে সব ভালোবাসার মানুষ কেড়ে নিতে। কেন? অতসী তোমার বোন। আমিও মানতে চেয়েছি, বারবার চেয়েছি। যখন সব ভুলে মায়ের কাছে গিয়েছি, শুধু শান্ত অপমান ছাড়া আর কিছুই পাইনি। আমারও মা চাই, বাবার আদর কিছু ছিল না। কিন্তু মা তো মা। জীবনের সব থেকে খারাপ সময় পার করেছিলাম আমি। ভালোবাসার প্রত্যাখ্যান, একটা নতুন সত্তা
ক্যারিয়ার সব কিছু আমাকে জেঁকে ধরেছিল। আমি চাইলেও মুক্তি হতে পারছিলাম না। তখন আমার মায়ের কোল বেশি প্রয়োজন ছিল। কিন্তু যেদিন আমার মায়ের অবহেলার কারণে আমি আমার নিজের ছোট সত্তা হারিয়ে ফেললাম, সেদিন থেকে আমি আবার প্রতিশোধের নেশায় মেতে উঠেছিলাম। সায়নের সাথে দেখা করে সব দোষ অতসীর দেওয়া ছিল, আমার ইচ্ছাকৃত। কারণ সায়নের মা বুঝতে পারেনি সায়নের পছন্দ কে ছিল। এরপর সব ভালোই চলছিল। সায়নের সামনে নিজেকে ভিকটিম প্রমাণ করা অতসীর দোষ সব। কিন্তু ঝামেলা বাজলো তখন, যখন সায়ন অতসীকে কিডন্যাপ করতে যায়। আমি উল্টো চাল দিয়ে নেক্সট মোমেন্টে অতসীর জায়গায় নিজেকে কিডন্যাপ করিয়ে নিয়েছিলাম। আমি জানতাম সায়ন এই দিক দিয়ে অনেক দায়িত্বশীল মানুষ, কারণ তার জন্য একটা মেয়ের সম্মানহানি সে মেনে নিতে পারবে না। হলো ঠিক তাই। এর জন্য খুব দ্রুত আমাদের বিয়ে সব ফাইনাল। কিন্তু আমি বিয়েটা করতে চাইনি। আর যখন যখন অতসীর কপালে মা চুমু দিত, তখন আবার পুরনো ঘা সতেজ হতো। প্রথমে আমার মা বাবা, পরে সন্তান হারিয়ে আমি যেন আহত হিংস্ত্রী হয়ে উঠেছিলাম। তোমার সন্তান, আমার সন্তান, আমার ছোট সন্তান যখন ওকে ছোট ট্রে করে বাহিরে নিয়ে যাচ্ছিল, আমি শুধু ছোট হাত পা দেখছিলাম। তা আবার ছিন্ন ভিন্ন। আমার তথাকথিত মায়ের জন্য আমার সন্তান মরে যায়, কারণ পাকা পেঁপে সে আমাকে খেতে দিয়েছিল। আমি জানতাম না পেঁপে বা আনারস খেলে আমার বাচ্চাটা কষ্ট হবে। জানি এতে মায়ের দোষ ছিল না, তবু সব পেয়েও হারানোর যন্ত্রণা আমাকে শেষ করে দিচ্ছিল। তাই আমি এসব করেছি। কথাগুলো শেষ করার আগেই অনামিকার শ্বাসকষ্ট শুরু হয় ভীষণভাবে। তাই ডক্টর নাতাশা অনামিকাকে নর্মাল করে, কিন্তু অনামিকা বেশ ক্লান্ত হয়, নেতিয়ে পড়েছিল বারবার। অতসী রায়মা দুজনে অনামিকাকে শক্ত করে জড়িয়ে ধরে। দুজনেই আজ কান্না করছে। রায়মা বেশ অস্পষ্ট করেই বলে উঠল, কি ভয়ঙ্কর একা ছিলে তুমি আপু। সবার মাঝে থেকেও তুমি ছিলে না, আর আমি কি না তোমাকে। আপু প্লিজ মাফ করে দাও। অতসী চুপচাপ দাঁড়িয়ে কান্না করছিল। এদিকে অতসীর মায়ের ঠায় বসে আছে। সবাই নিশ্চুপ। ডক্টর নাতাশা ইফাতের দিকে এগিয়ে যায়। ইফাত সব জানার পর, জানি না তোমাদের সিদ্ধান্ত কি হবে, তবে মেয়েটা মানসিকভাবে অসুস্থ। ছোট বয়স থেকে এসব আঘাত নিয়ে, অবহেলা নিয়ে ওর মাইন্ড নেগেটিভ দিকে চলে যাচ্ছিল। এমন হওয়াটা স্বাভাবিক ছিল। শুধু হারিয়ে আজ এমন। যদি পারো ভালোবাসায় আগলে রাখো, শাস্তি দিয়ে পুরোপুরি অন্ধকারে ঠেলে দিও না। এক সময় ইফাত সায়নের দিকে একটা ম্যাটারনিটি রিপোর্ট এগিয়ে দেয়। ফাইলের উপরে বাচ্চার ছবি স্পষ্ট, রোগীর নাম লেখা অনামিকা ইসলাম। রিপোর্ট দেখে দিহান বলতে লাগলো, অনামিকার প্রেগনেন্সির সময়ে সবই রিপোর্টে লেখা আছে। অতিরিক্ত দুর্বলতা এবং অক্সিজেনের অভাবে বাচ্চা 13 সপ্তাহ বয়সে মারা যায়। তার মানে সায়নের জন্য প্রস্তাব নিয়ে যাওয়ার সময় তা ছিল অনামিকার প্রেগনেন্সির সময়। তাই বাধ্য হয়ে অনামিকা সায়নের মায়ের সাথে খারাপ ব্যবহার করে, কারণ অবশ্যই বাচ্চাটা ভালোবাসার মানুষের ছিল। অনামিকার কথাই স্পষ্ট, সে অনামিকাকে প্রত্যাখ্যান করেছিল। তাই হয়তো মানুষ চাপে এমন করতে বাধ্য হয়েছে। তবে প্রশ্ন কিন্তু রয়ে যায়, অনামিকা সন্তানের বাবাকে। পেছন থেকে কার কণ্ঠস্বর ভেসে আসে। ধীর স্পষ্ট বলিষ্ঠ কণ্ঠে কেউ বলে, অনামিকার সন্তানের বাবা আমি ছিলাম। পেছন ফেরা ইফাত খেয়াল করলো আফরিনের সাথে দাঁড়িয়ে থাকা লোকটি আর কেউ নয়, আফরিনের বড় ভাই মিস্টার রেদওয়ান রাকিব। ধীর পায়ে রেদওয়ান এগিয়ে যাচ্ছিল। অনামিকাকে দু চোখ উপচে পানি আসছে। মেয়েটা কি হয়েছে? আধো ঘুমে পিট করে তাকিয়ে আছে অনামিকা। রেদওয়ানের প্রথম স্পর্শে হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে। রেদওয়ান ধীরে ধীরে দু হাতে মাঝে অনামিকার ডান হাত আবদ্ধ করে নেয়। কপালে হাত ঠেকিয়ে চুপচাপ হাঁটুতে ভর দিয়ে বসে আছে। অনামিকার চোখ মুখ শক্ত করে আছে। বাকি সবার দৃষ্টি তখন ওদের দিকে। হাজারো কথার জট আজকে খুলছে। আচ্ছা, আজকে কি রহস্য সমাধান দিবস? কিছুটা সময় নিয়ে রেদওয়ান বলতে শুরু করে, আজ থেকে প্রায় 3.5 বছর আগে আমি প্রথম অনামিকাকে দেখেছিলাম। একটা মেয়ে ক্যাম্পাসের পুকুরে পানিতে পা ডুবিয়ে বসে আছে। বইয়ের পাতায় ডুব দিয়ে সে যেন এক অন্য জগতে। চারপাশে কি হচ্ছে না হচ্ছে কোনো খেয়াল নেই। হঠাৎ মেঘ ডাকলো, বৃষ্টি শুরু হলো। ব্যাগ থেকে ছাতা বের করে সে হাঁটছিল লাইব্রেরির দিকে। যতক্ষণ লাইব্রেরি খোলা ছিল ততক্ষণ সে বসে এক মনে পড়ছিল। বিকেলের দিকে চলে যাচ্ছিল। আমার মন খারাপ হলো, কারণ সেই দুপুরের সময় থেকে আমার চোখের প্রতি পলকে যে মেয়েটা ছিল, তারপর প্রায় মেয়েটাকে দেখতাম, খুঁজে বেড়াতাম। কারণ জানি না,
হঠাৎ হঠাৎ পেয়েও যেতাম। পুরো ক্যাম্পাস যখন বন্ধুদের সাথে আড্ডা দিত, তখন মেয়েটা বই নিয়ে চুপচাপ এক কোণে বসে পড়তো। একদিন নিজেকে নিজেই প্রশ্ন করেছিলাম, মেয়েটার কি কোনো বন্ধু নেই? হ্যাঁ, মেয়েটার কোনো ফ্রেন্ড ছিল না, একদম একা। তবে ভবঘুরে বাচ্চাদের প্রতি বেশ টান। নিজে তাদের জন্য এটা ওটা কিনতো, কেউ সাহায্য চাইলে ফিরিয়ে দিত না। একদিন অনুভব হলো, আমি তো ভালোবাসি। হ্যাঁ, এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে। যেদিন ভালোবাসার দাবি নিয়ে সামনে যাই, সেদিন প্রত্যাখ্যান করে। সে বলেছিল, পৃথিবীতে ভালোবাসা বলে কিছুই নেই, সব সাময়িক আকর্ষণ কিংবা দায়িত্ব। তবুও আমি তো পিছিয়ে থাকিনি, প্রতিনিয়ত দাবি নিয়ে সামনে দাঁড়িয়েছিলাম। একদিন সে বলল, আপনি কি জানেন আমি অনাথ, আমার বাবা মাকে নই। এমন মেয়েকে করুণা করা যায়, ভালোবাসা যায় না। তোমার বাবা মা নেই, এটা তোমার দোষ না, আর ভালোবাসতে হলে এসবের প্রয়োজন নেই। দুদিন পর এই আমি আপনার কাছে অসহ্য হয়ে উঠব, তখন আমি ভালোবেসে আগলে রাখবো। আমাকে ভালোবেসে কি করতে পারবেন? তুমি যা বলবে তাই। বিসর্জন দিতে পারবেন আপনার ওই বুকের সৌন্দর্য, জান দিতে পারবো, এটা আর কি। পুরুষের মানুষের গোপন সৌন্দর্য তার বুকের ঘনলোম। কোনো নারীর এটা বিসর্জন দিয়েন না। আমার থেকে ভালো মেয়ে পাবে। আমার জন্য নিজের সময় নষ্ট করবেন না, ভালো থাকবেন। দুদিন পর যখন সে আমাকে দেখালো, অবাক হয়ে তাকিয়েছিল। হয়তো ভাবতে পারিনি আমি এমন করব। কিছুক্ষণ পর আমার বুকে হামলে পড়ে কাঁদতে থাকে। সেদিনের কান্নায় কিছু তো ছিল, হয়তো একটু ভালোবাসার পূর্ণতা। শুরু হয় আমাদের পথ চলা। অতসী মামি মামা সম্পর্কে সব বলতো, প্রচণ্ড কান্না করতো। যেদিন অতসীকে ওর জন্য অপমানিত হতে হলো, বারবার প্রতিজ্ঞা করতো অতসীকে কিছুই বলবে না, মাপ চাইবে বারবার, ভুলেও যেত। এভাবেই চলছিল। একদিন আমার মাথায় ভূত চাপলো, বিয়ে করার পর অনামিকা প্রস্তাব পাঠাতে বললে আমি বিছানায় পড়ে বলেছিলাম পরে পাঠাবো, তো আগে আমরা নিজেরা বিয়ে করে নেব, এতে ফ্যামিলি না মানলেও আলাদা করতে পারবে না। প্রথমে সে রাজি হয়নি, কিন্তু পরে বাধ্য হয়। হুজুর আমাদের কালেমা পড়ে বিয়ে দেয়, 3 কবুলে বিয়ে। তারপর বেশ চলছিল। তখন অনামিকাকে, কিন্তু অনামিকা এবারও রাজি না। পরে যখন বলি হক আছে, সে ফেরায় না। সে রাতের পর অনীহাতে আসতে শুরু করে, তখন ওর কান্না কথা অসহ্য লাগতো, ইগনোর করতাম। কয়েকদিন পর যেমন মুখে মুখে কবুল বলে বিয়ে করেছিলাম, ঠিক তেমন তালাক বলে সব শেষ করে দিই। আমি জানতাম অনামিকার কেউ নেই, ঝামেলা হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু বোকা মেয়েটা কী করলো জানো? বোকা মেয়েটা ক্যাম্পাসে ছেলেদের সাথে মিশতে শুরু করলো, বন্ধু বানাতে লাগলো। হয়তো মনে করেছিল আমি জেলাস হয়ে ফিরে আসবো, কিন্তু তার প্রতি আমার একরাশ অনীহা আমাকে ফিরে আসতে দেয়নি। কয়েকদিন পর কল দিয়ে সে বলল সে কনসিভ করেছে। আমি সহজভাবে অ্যাবর্শন করাতে বললাম। সে প্রতি উত্তরে বলেছিল, আমি অ্যাবর্শন করব না, নিজে এতটুকু যোগ্যতা রাখি নিজের সন্তানকে আগলে রাখার, মানুষ করার। ভয় নেই, কোনোদিন সামনে এসে দাঁড়াবে না, অধিকারের দাবি নেই। তারপর আর তার সাথে কথা হয়নি। পরে একদিন জানতে পারলাম বাচ্চাকে অ্যাবর্শন করিয়েছে। মেজাজ গরম হয়ে যায়, কিন্তু জানতে পারি অক্সিজেনের অভাবে আমাদের সন্তান 13 সপ্তাহে মারা যায়। কারণ আমি আমার দেওয়া টেনশন হয়তো নিতে পারিনি, তাই তো এমন হলো। তারপর অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। তারপর সেদিন আফরিন যখন ফেসবুকে অনামিকার সাথে ছবি আপলোড করে, তখন দ্রুত দেশে ফিরে এসেছি। আফরিনের থেকে সব জেনে নিজেকে আটকে রাখতে পারিনি। আমি জানি আমি খুব খারাপ। আমার উচিত ছিল যখন অনামিকা শুরুর দিকে অতসী বা মা নিয়ে পাগলামো করত, সে বিষয় সিরিয়াসলি নেওয়া। কারণ ওর ব্যবহার মাঝে মাঝে উগ্র হয়ে উঠত, যা একজন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমি আমলে নেই। ভেবেছিলাম হয়তো স্বাভাবিক, কিন্তু এসব মোটেও স্বাভাবিক ছিল না। রেদওয়ানের কথা শুনে সবাই স্তব্ধ হয়ে আছে। ঠিক সে মুহূর্তে আফরিন অন্য এক কথা বলে বসল। আমরা সবাই এটা জানি, সায়ান ভাই অতসীকে ভালোবাসে। বিয়েটা কি আজ তাও ক্লিয়ার হলো। তাই বলেছিলাম তাদের ডিভোর্স হয়ে যাওয়াই ভালো। অনামিকা আপুকে আমাদের মেনে নিতে সমস্যা নেই, তাই বলবো যত দ্রুত ডিভোর্স করানো যায় তাই দেখা উচিত। আফরিনের কথা এবার রাইমা ফুঁসে উঠল, কিছুটা চিৎকার করেই বলল, কেন গো, মেয়েটাকে তোমাদের মানুষ মনে হয় না? যার যখন ইচ্ছা সেভাবে ব্যবহার করবে। অনামিকা আপু যতক্ষণ পর্যন্ত নিজে থেকে সায়ান ভাইকে ডিভোর্স না দেবে, সে পর্যন্ত ডিভোর্সের কথা কেউ মুখে আনতে পারবেন না। যখন ইচ্ছা হবে মাথা নিয়ে নাচবেন, ইচ্ছা হবে দূরে ফেলে দেবেন, তা হচ্ছে না। দেখি কে কি করে।
শাস্তি? ঠিক কী শাস্তি দিতে চাইছেন অনামিকা আপুকে? কী করবেন? মারবেন না, নাকি পুলিশে দেবেন? না মানে আমি তো এই দুটো ছাড়া কোনো শাস্তি খুঁজে পাচ্ছি না। আপুর জন্য আপনাদের কোনো সিম্প্যাথি না থাকলেও আমার হাত আমার হচ্ছে। মেয়েটা ছোটবেলা থেকেই যে এক প্রকার ঘুমট জীবন পার করেছে, এটা চোখে পড়ছে না? ক্রিমিনাল মাইন্ডেড। স্বাভাবিক, আমরা মানুষ, চামড়ার মুখ দিয়ে অনেক কথা বলতে পারি, কিছু কিন্তু ততক্ষণ অবধি সমস্যা অনুভব করতে পারি না যতক্ষণ আমাদের নিজেদের ওপর না আসে। অনামিকা আপু আর যাই হোক না কেন, সে স্বাভাবিক মাইন্ডে এসব করতো না। সে কারো দয়ার পাত্রী না। আমি বলছি না দয়া দেখাতে, কিন্তু তার অনুমতি ব্যতীত কোনো প্রকার জ্ঞানহীন অবস্থায় তার ডিভোর্স করানো উচিত না। তার জীবন নিয়ে খেলার অধিকার কেউ আমাদের দেয়নি। অথচ দেখেন, কোনোভাবে আমরা সবাই এর জঘন্য খেলায় মেতে উঠেছি। আমি জানি অতসী কতটা সহ্য করেছে, কিন্তু অতসীর জন্য বাবা বাদ দিয়ে আমরা সবাই ছিলাম। অনামিকার জন্য কে ছিল? কেউ না। তাছাড়া হাতের পাঁচ আঙুল সমান হয় না, ঠিক তেমনই অতসী অনামিকা দুজন আলাদা মানুষ। অতসীর ধৈর্যের প্রশংসা করতে আমি বাধ্য। সেদিকে অনামিকার পরিস্থিতিতে আমি আশাহত। আমি নিজেও অনামিকা আপুকে বারবার কথা দ্বারা অপমান করেছি, কিন্তু আজ বুঝেছি মেয়েটা কতটা ভয়ঙ্কর একা ছিল। একটা গল্প যখন আমরা পড়ি, আমরা গল্পে একটা নায়িকার এমন কষ্টে পাই ঠিক, কিন্তু সে বাদে অন্য কারো এমন কষ্ট মেনে নিতে পারি না। গল্পটা শুধু নায়িকা নিয়েই হয় না। একটা গল্প তখন স্বয়ংসম্পূর্ণ যখন প্রতিটি চরিত্র পরিপূর্ণ, প্রতিটি মানুষের জীবনের গল্প থাকে বেঁচে থাকার লড়াই, বারবার হারতে যেতে যাও। আমি অনামিকা আপুর পক্ষ নিচ্ছি না, বলছি না সে যা করেছে এর জন্য অবশ্যই সে ধিক্কারের যোগ্য, কিন্তু তাই বলে তার অসহায়ত্বের সুযোগ ব্যবহার করে আমরা কি তার থেকে ভালো খুব কাজ করছি? এখন আমাদের তার প্রয়োজন, সাপোর্ট প্রয়োজন, ভালোবাসা প্রয়োজন। এভাবে মুখ ফিরিয়ে নিলে সে বড্ড একলা হয়ে যাবে। একলা তো সারা জীবনই ছিল, হয়তো মরেও যাবে। সায়ন ভাই অতসীকে ছাড়বে না, এটা আমার বিশ্বাস। আবার সুস্থ মস্তিষ্কে অনামিকা আপু সায়ন ভাই আর অতসীর মাঝে আসবে না। আমি অতসীর কথা চিন্তা করি, কিন্তু অনামিকা আপুকে ফেলে দিতে পারছি না। তার ভালোবাসার প্রয়োজন। কেয়ার, ভালোবাসা সব দিয়ে অনামিকা আপুকে নর্মাল লাইফে আমরা ছাড়া আর কে ফিরিয়ে আনবে? রাইমার কথায় ইফাত সহমত হলো। সায়ন অতসীর দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, এই মেয়েটার তাহলে কী দোষ? এই মেয়েটা কেন সহ্য করছে? তবে যাই হোক না কেন, আমি তোমাকে ছাড়বো না অতসী। আমি একা এই ব্রহ্মভাণ্ডের ভেতর একটি বিন্দুর মতো আছি একা। আমার অন্তর রক্তাক্ত, আমি মস্তিষ্ক জর্জরিত, আমার স্বপ্ন নিয়ন্ত্রিত, আমার শরীর লাবণ্যহীন, একটা জীব কাটা। তবুও এক নতুন পৃথিবীর স্বপ্ন আমাকে কাতর করে, আমাকে তারা। অনামিকা সত্যি বড্ড একা। ক্লান্তিতে দু চোখ ভেঙে আসলেও নিজেকে সামলে নিচ্ছে সে। শাওয়ারের পানিতে ভিজে যাচ্ছে পুরো শরীর। মাকে তার মনে নেই, বাবাকে দেখছে কয়েক বছর আগে। সংসার করছে দিব্যি। আজকে নিজের জীবন কেমন যেন ক্ষয়রাতি জীবন মনে হচ্ছে। এমন জীবন তো কাম্য ছিল না। ভুলেও সে কারো করুণার পাত্রী হতে চায় না। নিজেকে গুটিয়ে রুম থেকে বেরিয়ে এলো অনামিকা। বাহিরে সবাই বসে আছে। হালকা গতিতে অতসীর দিকে এগিয়ে যাচ্ছিল অনামিকা। অতসী এগিয়ে এসে দুহাতে আঁকড়ে ধরতে চাইলে অনামিকা ছাড়িয়ে নেয়। আর কত করুণা, আর চায় না তার। অতসী, তোকে এখন প্রচণ্ড আদর করতে ইচ্ছে করছে, কিন্তু একটু পরে আবার তোকে খুন করতে ইচ্ছে করবে, তাই কথাগুলো বলছি। আমি জানি না কেন আমার সাথে এমন হয়েছে, জানতেও চাই না। তোর সংসার তুই সামলে নে, আমাদের মুক্তি দে। আমি মুক্তি চাই। কিন্তু হ্যাঁ শায়ন মাহমুদ, তোমার সাথে আমার বিয়ের রেজিস্ট্রেশনটা ফেক ছিল, চাইলে খোঁজ নিতে পারো। এই কারণে আমি শরীয়ত মোতাবেক বিয়ে করতে রাজি হইনি। না, সে 1 মাসে তোমার কাছাকাছি এসেছিলাম। আমি জানতে চেয়েছিলাম অতসীর প্রতি ঘৃণা কি আমার প্রতি ভালোবাসার সৃষ্টি করে। যদি করে তাহলে ধুমধামে বিয়ে করে নেবে, এভাবে আমার প্রতিশোধ শেষ হবে। কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারিকে। যাই হোক, যেখানে কোনো সম্পর্ক নেই সেখানে ডিভোর্স আসবে না। অতসীর সাথে কথা শেষ করে অনামিকা রেদওয়ানের দিকে এগিয়ে যায়। মুখোমুখি দাঁড়িয়ে বলতে থাকে, আমি মনে করতাম আমার মা আমার সন্তান হয়ে ফিরে আসবে, কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি। কোথাও না কোথাও আমার সন্তানের খুনি আপনি। কোনো মা কি পারে তার সন্তানের খুনিকে মাফ করে দিতে? আমিও পারবো না।
তাই আমার সামনে কোনো দাবি নিয়ে আসবেন না। কথাগুলো বলে মামাকে গিয়ে হাত ধরে বলল, কয়েকটা দিন, মাত্র 7টা দিন আমাকে আপনার বাসায় ঠাঁই দিন, আমি চলে যাব। সেদিন অনামিকা সত্যিই চলে যায় অতসী সায়নের জীবন থেকে। তারপর সায়ন খবর নিয়ে জানতে পারে সত্যি তাদের বিয়ে রেজিস্ট্রেশন হয়নি। এতটা নিখুঁতভাবে সব অনামিকা হ্যান্ডেল করেছিল, সেখানে সন্দেহের কোনো অবকাশ ছিল না। অনামিকার মাইন্ড এতটা প্রতিশোধ নেওয়ায় মত্ত ছিল, ভাবলেই গা শিউরে ওঠে। অনামিকা রেদওয়ানকে মাফ করেনি। রেদওয়ান আশা ছাড়েনি। 7 দিন পর অনামিকা ইন্ডিয়ার বাঙ্গালোরে চলে যায়, কারণ সে নিজেকে সময় দিতে চায়। কেউ বাধা দেয়নি। অতসী সায়নের লাইফ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন অতসীর কথায় সায়নের যেন সব বিভীষিকাময় হয়ে উঠেছে। যে অতসীকে পাওয়ার জন্য এত কিছু, সে অতসী সায়নকে ছেড়ে চলে যেতে চাইছে। মিস্টার মাহমুদ, সব কর্মের ফল না পেলেও কিছু কর্মের শাস্তি এই পৃথিবীতে পেয়ে যেতে হয়। ধরে নিন না, এটা আমার বোনের প্রতি করা প্রতিটি অন্যায়ের শাস্তি। কোন ধরনের শাস্তি এটা? তুমি বললে আমার মেনে নিতে হবে? হবে তো মিসেস মাহমুদ। আমার জেদ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই কি? বিয়ের পরে আপনার কাছে আমি কিছু চেয়েছি, শুধু আজকে চাওয়া না চাওয়া ফ্যাক্ট না। ফ্যাক্ট ইজ দ্যাট আই ক্যান্ট অ্যালাউ দিস। আপনি কি চান না মানুষ আমার নিজের পরিচয়ে আমাকে চিনতে পারবে? তুমি আমার কোম্পানি জয়েন করো। ইনফ্যাক্ট তুমি চাইলে আমি দেশি। মিস্টার মাহমুদ, এটা একটা স্বপ্নের মতো। আমি ফ্রি কিছু চাই না। সাফল্যের কোনো শর্টকাট পদ্ধতি নেই। আপনি যেতে দিতে না চাইলে আমি যেতে পারবো না, কিন্তু এভাবে হয়তো আমার সব ইচ্ছেগুলো মাটি চাপা পড়ে যাবে। অতসীর কথা শেষ না হতে সায়ন দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। যাবেই না কেন? যে অতসীর জন্য এই গল্পের শুরু, সে গল্পের অতসী এভাবে সায়নকে ছেড়ে 2 বছরের নামে সিঙ্গাপুর চলে যাবে, শুধুমাত্র একটা ভালো কোম্পানি থেকে জব অফার এসেছে বলে। গ্রাফিক্স ডিজাইনের ওপর আরও বিস্তর জানতে বলে। আবার বলছে কি না এসব শাস্তি? এই 2 বছরের হিসাবও জানে নাকি? দিহানের বাচ্চাকে পানিতে চুবিয়ে রাখতে ইচ্ছে করছে। আজও যদি অতসীকে এসব না শেখাতো, তাহলে হয়তো এমন স্বপ্ন অতসী দেখতো না। বেশ রাত করে সায়ন বাসায় ফিরে। অতসী দিব্যি বসে আমলকি খাচ্ছে। বেশ রাগের সাথে সায়ন এসে হাত থেকে আমলকি নিয়ে নিল। অতসী ফেল চোখে তাকিয়ে আছে। কথা না বলে ফ্রেশ হতে চলে গেল সায়ন। ফিরে এসে সায়ন অতসীকে খাবার খাওয়ানোর জন্য হাত বাড়াতে অতসী বলল, আজ আমি দেই। সায়ন মুচকি হেসে অতসীর মুখের দিকে খাবার তুলে দিয়ে বলল, আমরা একজন অপরকে যে কতটা ভালোবাসি এটা বুঝতে হলেও আমাদের দুজনকে সময় দেওয়া প্রয়োজন। আজ থেকে ঠিক 5 দিন পর তোমার যাওয়ার সময়, আশা করি বুঝেছ। কথাগুলো বলার সময় সায়নের কণ্ঠস্বর পাল্টে যাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে অতসীর মুখে খাবার তুলে দিল। অতসীর গলা দিয়ে আজ সায়নের খাবারগুলো কেন নামছিল না কে জানে। সারা রাত অতসী সায়নের বুকের পাশে মাথা রেখে জেগেছিল। ইদানে আগের মতো অস্বস্তি কাজ করে না, কিন্তু অনামিকের এসব কাজগুলো মানতে বেশ কষ্ট হয়। ভাবতে অবাক লাগে সায়ান, ইফাত কিংবা দিহানের মতো মানুষদের এত সহজে মিথ্যে বিয়ের অভিনয়ে এত নিখুঁতভাবে কীভাবে ফাঁসিয়ে ফেলল। পরের দিনগুলো খুব দ্রুত পার হলো। অতসী যেদিন চলে যাচ্ছিল, অতসীর বাবা এসেছিল, কিন্তু সায়ান তার সাথে অতসীকে একা ছাড়েনি। এয়ারপোর্টে সবাই ছিল, কিন্তু সায়ান ছিল না। বাসা থেকে তাকে বিদায় দেয়, কারণ সে অতসী চলে যাওয়া হয়তো সহ্য করতে পারছিল না। সবাইকে ছেড়ে যেতে অবশ্যই খারাপ লাগছিল। অতসী ভেবেছিল মিস্টার মাহমুদ অত্যন্ত আসবে, এয়ারপোর্ট অবধি তার হাতে হাত রেখে যাবে, কিন্তু এমন হলো না। শুধু ইফাত এসেছে সাথে। ইমিগ্রেশন শেষ করে অতসী কান্নায় ভেঙে পড়ে। খুব কষ্ট হচ্ছিল অতসীর, তবুও নিজেকে সামলে নিয়ে পাড়ি জমানো স্বপ্নের দেশে। প্রথমে অতসীর সব কিছুতেই সমস্যা হচ্ছিল। জলবায়ু পরিবর্তন, ঠিক মতো কিছুই করতে পারতো না। খেতে বসে সায়নকে মনে করে কেঁদে উঠত। সবসময় অতসী সায়নের কমতি অনুভব করত। মুঠোফোনের ওপর পাশে সায়নের কণ্ঠ শুনে মাঝে মধ্যে কেঁদে উঠত অতসী। তবুও অতসী স্বপ্নের পথে বাধা হয়ে আসতে দিচ্ছিল সায়ন, কারণ ভালোবাসার জন্য নিজের মনকে আকাশের মতো উন্মুক্ত করে দিতে হয়, যাতে ভালোবাসা শুধু যেন আপন আকাশে উঠতে পারে। উড়ার জন্য
কোনো অন্যের প্রয়োজন অন্যের আকাশ কেন অন্যের আকাশে পাখনা মেলে? নিজেকে সামলে গুছিয়ে উঠতেই কেটে গেল 3টে মাস। 3 মাসে অনেক কিছু শিখেছে অতসী। মানুষ চিনেছে, পরিবেশ বুঝে চলেছে। পাওয়ার খাতায় জমা অনেক হয়েছে, শুধু সায়ানের উপস্থিতি অনুভবগুলো বাদে। আজ কোনো এক ফ্রেন্ডের বিয়েতে ইনভাইট করেছে অতসীকে। খ্রিস্টানদের বিয়ে কখনো অতসী দেখেনি, তাই তো বিনা বাক্যে রাজি হয়েছে। মোটামুটি থিম অনুসারে লং ড্রেস পরেছে, অফ হোয়াইট কালারের, চুলগুলো ছেড়ে দিয়েছে, সাথে কিছু ফুল। দ্রুত তৈরি হয়ে পৌঁছে যায় ভেন্যুতে। বিয়ে সব নিয়ম সে দেখতে চায়। বিয়ে শেষ হওয়ার পর একটা সময় নতুন বউ নিজের হাতের ফুল ছুঁড়ে মারে, যা অন্য কোনো মেয়ের হাতে পড়লে তার বিয়ে দ্রুত হয়, এটা তাদের মান্য। কিন্তু এবার ফুল এক ছেলে পেল। ছেলেটা অতসীর কলিগ। হুট করে এসে অতসীর সামনে হাঁটু করে ফুল নিয়ে বসে। চারপাশে সবাই হই হুল্লোড় করে অতসীকে প্রপোজাল অ্যাকসেপ্ট করতে বলছিল। অতসী এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না। বেশ ঘাবড়ে নিজের 2 হাতে কাপড় শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। ছেলেটা যেই না অতসীর হাত ধরতে যাবে, ঠিক তখন কে একজন ছেলেটাকে সজোরে লাথি মেরে ফেলে। অতসী কিছু বুঝে ওঠার আগেই সামনের ছেলেকে একজন মেরে রক্তাক্ত করে ফেলেছে। সেদিকে তাকিয়ে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় সে। আর কেউ নয়, মিস্টার শায়ান মাহমুদ। হাসবে না কাঁদবে অতসী বুঝতে পারে না। দৌড়ে শায়ানের কাছে যেতে শায়ান হাত দিয়ে ইশারা করে থেমে যেতে। চারপাশে লোকজন জমে গিয়েছে। ইতিমধ্যে কয়েকজন মিলে শায়ানকে ছাড়িয়ে নিয়েছে। পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল। পরিস্থিতি সামলে উঠতে অতসী সবাইকে বলে শায়ান ওর স্বামী, কারণ না হলে শায়ানের জেলে যাওয়া নিশ্চিত। শায়ান অতসীকে টেনে সেখান থেকে নিয়ে চলে আসে। রাস্তায় ফুটপাত ধরে হাঁটছিল অতসীর হাত ধরে। গাড়ির কাছে আসতে অতসী বলল, মিস্টার মাহমুদ, আপনি শার্ট খুলে ফেলুন, ভিজে গেছে তো। কেন, আমার জরিমানা করানোর খুব প্রয়োজন? মানে, জরিমানা আসলো কোথা থেকে? এদেশের নিয়ম এটা, খালি গায়ে কেউ রাস্তায় চললে তাকে জরিমানা করা হয়। আচ্ছা, আপনি এখানে কিভাবে, কখন, কবে এসেছেন? তোমার সাথে একই ফ্লাইটে। রাইমা দিহানের সম্পর্ক ইদানিং বেশ স্বাভাবিকভাবেই চলছে। একদিন বিকেলে দিহান খুব মনোযোগ দিয়ে খুব চিন্তা করছিল। কফির মুখ সামনে রাখতে রাখতে রাইমা জিজ্ঞেস করল, কি হয়েছে? এত কিসের চিন্তা? ভাবছি। কি? আচ্ছা, এটা কখনো ভেবেছ, সায়ন যদি আন্টিকে অতসীর কথা স্পষ্টভাবে বলে থাকে, তাকে দেখিয়ে থাকে, তাহলে আন্টি কেন অনামিকার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেল? অনামিকা অপমান করার পরেও কেনই বা আন্টি বিয়েতে রাজি হলো? সব রহস্যের সমাধান হলেও ঘুরে ফিরে আমরা সেখানে আটকে আছি, কারণ মূল অধ্যায়ে আমরা এখনও যেতেই পারিনি। অ্যাপার্টমেন্টে ফিরে এসে অতসী দ্রুত ফ্রেশ হয়ে শাড়ি পরে নিল। সায়ন অতসীকে শাড়িতেই পছন্দ করে। ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে নিয়ে দ্রুত ভোনা খিচুড়ির প্রিপারেশন নিচ্ছিল। ইতিমধ্যে সায়ন ফ্রেশ হয়ে বেরিয়েছে। কলিং বেল বেজে উঠতে সায়ন বেরিয়ে যায়। ফিরে আসে লাগেজ হাতে। অতসীর যখন রান্না শেষ হলো, তখন সায়ন কাউচে বসে ল্যাপটপে কিছু করছিল। অতসী পাশে বসতেই দেখতে পেল ল্যাপটপের স্ক্রিনে আর কিছুই না, কিচেনের সব কিছু দেখা যাচ্ছে। কয়েক মুহূর্ত সময় লাগলো পুরো বিষয় বুঝতে। এর মানে হচ্ছে মিস্টার মাহমুদ অতসীকে নজরবন্দি করে রেখেছিল। পুরো বাসায় সিসি ক্যামেরা ইনস্টল করা। পা তুলে অতসী সায়নের পিঠের উপর ভর দিয়ে বসে। এখানে আসার পর একবারও কথা বলেনি সায়ান। অভিমান? তাই তো। মিস্টার মাহমুদ, আপনি এখানে কেন এসেছেন? মিস করেছিলেন আমাকে? না। অতসী ভেবেছিল উত্তর হ্যাঁ হবে, কিন্তু না, মুখের উপর না, এ বড্ড অন্যায়। তবে কেন এসেছেন? আমি তো আপনাকে মিস করিনি। সায়ন অতসীর কথার উত্তর না দিয়ে উঠে চলে যায়। ফিরে আসে হাতে খাবার নিয়ে। প্রায় 3 মাস পর অতসী আজ সায়নের হাতে খাবার খাবে। খুশিতে ডগমগ। সায়ন অতসীর মুখের দিকে খাবার তুলে দিয়ে শান্ত গলায় বলল, তোমার কলিগরা জানে না তুমি বিবাহিত? কি জানি, কখনো বলনি, কেউ জিজ্ঞেস করেনি তো। আচ্ছা, আপনি বলেছেন আপনি আমার সাথে এসেছেন, তাহলে এতদিন কোথায় ছিলেন? অতসীর কথায় সায়ন বাম হাতের জানালার দিকে ইশারা করে। তার মানে অতসীর ধারণা ঠিক, কেউ একজন জানালার পর্দার আড়ালে অতসীকে দেখতে। কেউ যে অতসীকে ফলো করে, এমন কথা সায়নকে অতসী বলেছিল, কিন্তু সায়ন কথা গায়ে মাখেনি। আজ বুঝতে পারছে কেন গায়ে মাখেনি। মিস্টার মাহমুদ, আপনার ব্যবসা বাণিজ্য তো লাটে উঠবে। কেন?
বাহ, আপনি এখানে আমার সাথে থাকবেন দেশের বাইরে, তাহলে ওসব কে দেখবে? কাল সকালে বুঝতে পারবে। খাওয়া শেষে সায়ান উঠে ফ্রেশ হয়ে এসে লাইট অফ করে বিছানায় গায়ে এলিয়ে দেয়। অতসী কি ভেবেছিল কাল রাতেও যে সায়ান আজ এভাবে এখানে থাকবে? সায়ানের হাতে হাত রেখে অতসী বলল, মিস্টার মাহমুদ, অভিমান? না। তাহলে কথা বলছেন না কেন? কারণ অতসী তুমি সব বুঝতে পারো তো, শুধু আমায় ছাড়া। ভালোবাসি তো। অতসীর কথা সায়ান ধরপড়িয়ে উঠে লাইট অন করে ফ্রুকুচকে জিজ্ঞেস করে, কী করলে? ভালোবাসি তো। শিওর তুমি? না, আমি শিওর হব কেন? শিওর তো হবে সাহারা আপু। তার কত প্রেম, যত সব। মেয়েদের নিজেদের মধ্যে এই একটা গুণ ভালোভাবে রপ্ত করতে জানে। তা কি জানো? আর যাই হোক, প্রিয় মানুষকে কেউ যদি ভুলেও বলেছে সে পছন্দ করে, তবে সারা জীবনেও তার নাম ভুলবে না, এবং সময় 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 প্রিয় মানুষকে এটা নিয়ে খোঁটা অবশ্যই দেবে। ভালো করি, এটা বেশ অভিমান করার কথা আমার, আর এখানে উল্টো। সায়ানের কথায় উত্তর না দিয়ে অতসী নাক ফুলিয়ে বসে আছে। রাগ করলে মানুষ গাল ফুলিয়ে বসে থাকে, কিন্তু অতসী নাক ফুলে যায়। সেই ফোলা নাকেই টুক করে সায়ান একটা কামড় বসিয়ে দিয়েছে। যে রাতে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হলো নিত্য নতুনভাবে একে অপরের আবিষ্কার করে নেওয়া। কয়েক দফা ভালোবাসার পর ভোর রাতে কখন অতসী ঘুমিয়েছে নিজেও জানে না, কিন্তু সায়ান পুরো সময় জেগে রইল। পুরো 2 বছর অ্যানালাইসিস করতে ব্যস্ত সায়ানের চিন্তায় ব্যাঘাত করল অতসী। ফোন আসা কলে, মেসেঞ্জারে এত সকালে কল। হিসেব করে দেখলো বাংলাদেশে তখন বেলা প্রায় 11টা। অনামিকার কল দেখে সায়ান মোটেও অবাক হয়নি। সায়ান জানে ইদানিং 2 বোনের মধ্যে বেশ সখ্যতা। বাবা মায়ের ভুলের জন্য মাঝপথে 2 বোন আলাদা হয়েছিল, কিন্তু সময়ের স্রোত সব ঠিক করেছে। তবুও সায়ানের মনে অনামিকাকে নিয়ে একটা খুঁত ভাব কাজ করে, হয়তো অনুশোচনা। যাই হোক, ফোন সাইলেন্ট করে রুমে রেখে ঘুমের দেশে পাড়ি জমানো সায়ান। একজন সফল পুরুষের পেছনে যেমন একজন নারীর অবদান আছে, ঠিক একজন সফল নারীর পেছনে থাকে একজন পুরুষের অবদান। সায়ান অতসীর জন্য এক আশীর্বাদ স্বরূপ অবদান রেখেছে। সবসময় ছায়ার মতো সাথে চলছে, কেয়ার করছে, শাসন করছে, ভালোবাসছে, ভুল শুধরে দিয়েছে। তাই তো ঠিক 2 বছর পর আজকে সেই কাঙ্ক্ষিত দিন এসেছে। বেস্ট ওমেন এন্টারপ্রেনার এর খেতাব আজ অতসী পেতে চলেছে। দেশে বিদেশে প্রায় 200 জন দরিদ্র নারীদের নিয়ে কাজ করে তাদের স্বাবলম্বী করে তুলতে পেরেছে। এতে দিহান রাইমার অবদান কিন্তু কম নয়। দিহানের হাত ধরে কাজের শুরু, কিন্তু সায়ানের সাথে পথ চলা। হ্যাঁ, 2 বছর পার হয়েছে। সায়ান নিজের বিজনেসকে মাল্টিন্যাশনাল করতে সক্ষম হয়েছে, সেদিকে অতসী নিজেকে প্রমাণ করেছে। এমন একদিন সায়ানের অফিসে একটা পার্সেল আসে। নাম ঠিকানা কিছুই নেই, শুধু সায়ানের নামে এসেছে, এটাই। পার্সেল খুলে সায়ান হতভম্ব হয়ে বসে আছে। কিছুক্ষণ পর দ্রুত উঠে ফিরে আসে অতসীর কাছে। অতসী তখন দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অনেক হয়েছে, এবার ফিরে যাবে। সায়ানকে এ সময় ফিরে আসতে দেখে অতসী বলে উঠে দাঁড়ায়। ইশারায় জিজ্ঞেস করে কি হয়েছে। কিছু একটা টেবিলে রেখে ধীরে ধীরে অতসীর দিকে এগিয়ে আসে সায়ান। অতসীর কথায় উত্তর না দিয়ে হাঁটু গেড়ে অতসীর সামনে বসে। পেটের দিকটায় কাপড় সরিয়ে দিয়ে অজস্র ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছিল। অতসী সায়ানের চুলে হাত রেখে বলল, এত সহজে বুঝলেন কিভাবে? আমি তো মনে করেছিলাম আপনি ভয় পাবেন। কে পাঠালো? চিন্তায় থাকবেন। আর আপনি আমার সব আশায় পানি ঢেলে দিলেন। সায়ান উঠে দাঁড়িয়ে প্যাকেট থেকে প্রেগনেন্সি কিট বের করে অতসীর দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তুমি ছাড়া আর কেউ করবে না মিসেস মাহমুদ। রেজাল্ট পজিটিভ, আমি বাবা হব। অথচ তুমি আমাকে না জানিয়ে নিজের মুখে না বলে পরিয়ার করে এটা পাঠিয়েছ। শুধুমাত্র আমি যেন চিন্তায় পড়ে থাকি কে পাঠাতে পারে, অথচ এটা তুমি চিন্তা করলে না। আমি তোমার সব পাগলামির সাথে খুব ভালোভাবে পরিচিত। তবে এ ভারী অন্যায়। তা নয় তো কি? এভাবে সকাল সকাল সারপ্রাইজ দেয়। জানো কতটা দ্রুত ড্রাইভ করে এসেছি? এদিকে ট্রাফিক রুলস, অন্যদিকে এই নিউজ। আমার মধ্যে কী চলছিল শুধু আমিই জানি। জরিমানা হয়েছে, আর আমি কখনো কারো জরিমানা মওকুফ করি না। বেশ কয়েকদিন পর সায়ান অতসী দেশে ফিরে আসে। অতসীর আদর যত্নে কমতি রাখছে না সায়ান। মাঝে বড় মা এসে অতসীর সাথে দেখা করেছে। অতসীর বাবার প্রতি 2 মেয়ের এখন কোনো অভিযোগ নেই। বাবা নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক।
অনামিকা এখন দরিদ্র বিধবা মহিলা এতিমদের নিয়ে কাজ করছে, চেষ্টা করছে তাদের সুন্দর একটা জীবন উপহার না দিতে পারলেও যেন স্বাভাবিক একটা জীবন দিতে পারে। কিন্তু রেদওয়ানকে মাফ করতে পারেনি, আদৌ পারবে কিনা সে জানে না। তবে রেদওয়ান হাল ছাড়েনি, অনামিকার সাপোর্ট হওয়ার চেষ্টা সে করেই চলছে। আজ সায়েনদের বাসায় সবাই একত্র হয়েছে, অনেক দিন পর পুরো ফ্যামিলি। দিহানি ফাতরা সবাই একসাথে, কিন্তু সকাল থেকে অতসী বার চারেক বমি করে ক্লান্ত শরীরে গায়ে নিয়েছে মায়ের কাছে। এসির মধ্যেও ঘামছে সে। সায়ান অতসীর পায়ের কাছে বসে আছে। অনামিকা হাত পাখা দিয়ে বাতাস করছিল, তখন রায়মা হাতে তেঁতুলগুলা পানি নিয়ে আসে। অতসীর দিকে এগিয়ে দিতেই অনামিকা বাধা দেয়। সবে মাত্র 3 মাস চলছে। রায়মাকে বাধা দেওয়ার রায়মা বেশ খানিকটা মন খারাপ করে, কারণ সে ভেবেছিল অতসীর বমি এতে কমে যাবে। অনামিকা সায়ানকে উদ্দেশ্য করে বলল, মিস্টার সায়ান মাহমুদ, নিজের জিনিসের খেয়াল নিজে রাখতে শিখুন। খেলা কিন্তু এখনো শেষ হয়নি, ভুলে যাবেন না প্রতিটি চুনোপট্টির পেছনে রাঘব বল থাকে। শেষ বাক্যে বলার সময় অনামিকার স্ত্রীর দৃষ্টি ছিল রায়মার দিকে। পুরো পৃথিবী একটা সংসার, এখানে কারোর জন্য কিছুই থেমে থাকে না। একজন না থাকলে অপর মানুষ ঠিক না থাকা মানুষের দায়িত্বগুলো পালন করে, তাই হয়তো পৃথিবীকে জগৎ সংসারও বলে। আমার মতে থাকুক না এই পৃথিবী দায়িত্বের সংসার হিসেবে, যেখানে দায়িত্বগুলো নিতে হয় না চাইতেও, পালন করতে হয় হাসি মুখে কিংবা অধিকারে। আজ সত্যি অতসী সংসারে সুখ নেমে এসেছে। ছেলেরা খেতে বসেছে, শায়ান, ইফাত, রেদওয়ান, আমিনুর সাহেব, দিহান। কিছুক্ষণ আগে বলা অনামিকার কথা হয়তো তোলপাড় করে চলেছে কারো কারো মনে, তবুও সবাই আড্ডায় মগ্ন। কিন্তু দিহান স্থির বসতে পারছে না, একটা অজানা অস্থিরতা কাজ করছে মনে। খাওয়া প্রায় শেষের দিকে হলেও দিহানের প্লেটে খাবার তেমনি আছে। সহ্য না করতে পেরে ডাইনিং টেবিলের উপর সজোরে আঘাত করে দিহান বলল, কেন করলি এসব? কেন এসব করার খুব প্রয়োজন ছিল? তুই কি সত্যিই মানুষ? খাবার টেবিলে সবাই হতভম্ব হয়ে বসে আছে। দিহান কথা শেষ করতে করতে জোরে আবার আঘাত করে। কয়েক মুহূর্ত পর অতসীর হাত অনামিকা এগিয়ে নিয়ে আসছিল। মেয়েটা কয়েক ঘন্টায় নুয়ে পড়েছে ওদের আসতে দেখে। দিহানের সামনে থাকা মানুষটা বেশ আয়েসি ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বসে। এটু হাত খাবারের থালায় রেখেই বলতে শুরু করে, ওহ, মিস অনামিকা ইসলাম, তাহলে সব বলে দিয়েছে? ভালো, বেশ ভালো। শেষ পর্যন্ত আমি দুধে মিশে গেল, আটি গড়াগড়ি খেলো। এদিকে সায়ান খুব শক্ত করে অতসীর ডান আঁকড়ে ধরে আছে। চেয়ারে বসিয়ে আলতো করে মাথায় ডান হাত রেখে বলল, যা হচ্ছে তা শুনবে, খুব শুধু হালকা ভাববে, নিজে শুনবে। মাইন্ডে নিয়ে এগুলো চিন্তা করলে আরও ভেঙে পড়বে। তোমার একা থাকা প্রয়োজন, না হলে কখনো এখানে নিয়ে আসতাম না। সায়ানের কথা শুনে সামনে থাকা ব্যক্তিটি হাসল, হেসে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, এত প্রেম কোথা থেকে আসে রে? তোর এই প্রেমের জন্য আজ এই দশা। তুই কি জানিস এই মেয়ের জন্য তোর মা কেল্লাফ হতে যাচ্ছিল? দিহান এই কথা শুনে এগিয়ে গিয়ে কলার ধরে উঠিয়ে জিজ্ঞেস করে, শালা জানোয়ার, লেডিকে আর একটা কিছু বললে মেরে এখানে পুঁতে দেব। রায়মা খুব শক্তি দিয়ে দিহানকে ছাড়িয়ে নিয়ে আসে। সামনের ব্যক্তি এক ঢোকে পুরো পানি শেষ করে হাত ধুয়ে চেয়ারে পুনরায় আয়েসি ভঙ্গিতে বসে বলতে লাগলো, ফাত, আমার নামের মধ্যেই লুকিয়েছিল তোদের জন্য পাতা ফাত, অথচ তোরা বুঝিসনি। হ্যাঁ, আমি ইফাত। এই পুরো পুতুল নাটকের সংলাপ আমি সাজিয়েছি। আর তোরা তো আমার পুতুল নাচের সেই পুতুল, যাকে আমি যখন যেমন চেয়েছি ঠিক তেমনই নাচিয়েছি। ওয়েট, প্লিজ কেউ কোনো প্রশ্ন করবে না রায়মা, আমি সব বলবো, কিন্তু ডিস্টার্ব আমার মোটেও পছন্দ না। তো মিস্টার শায়ান মাহমুদ, তোর মনে আছে তুই কোথাও মিসেস মাহমুদকে কে দেখেছিলি? আমার কিন্তু মনে আছে, কারণ আমি তোর সাথে ছিলাম। আমাকে লুকিয়ে চড়ে সেদিন দুপুরে তুই অতসীকে নদীর পাড়ে দেখেছিলি। তার ঠিক 56 মিনিটের মাথায় অতসীর পরিবারের পুরো ডিটেলস আমি পেয়েছিলাম, যদিও তখন এসব কিছুই প্ল্যান করিনি। কিন্তু ওই যে কপালে লেখা না যায় খণ্ডন, তুই যেদিন আন্টিকে অতসীকে দেখিয়েছিলি সেদিন মাত্র 37 সেকেন্ডের মধ্যে তোর নিয়তি আমি পাল্টে দিয়েছিলাম। কিভাবে? তুই যখন আন্টিকে দেখালি ঠিক সে মুহূর্তে তোর ফোনে কল এলো, তুই পেছন ফিরলি, অতসী হঠাৎ কোনো কারণে মাটিতে বসে পড়লো, ওর জায়গায় অনামিকা দাঁড়ালো। আন্টি অনামিকাকে দেখালো, দেখ নিয়তির খেল। তুই পেছনে ফিরতে ফিরতে অনামিকা বসে আর অতসী দাঁড়িয়ে যায়।
তুই মনে করিস আন্টি অতসীকে দেখেছে? আন্টি মনে করে তুই অনামিকাকে পছন্দ করিস। তারপরের কাহিনী সবার জানা। যেহেতু ওদের সব খবর আমার কাছে ছিল, তাই আমি খুব সহজেই এরপর অনামিকার সাথে যোগাযোগ করি। আমি জানতাম অনামিকার অতীত বর্তমান, তাই তো ওকে হাত করতে আমার বেশি সময় লাগেনি। কিন্তু ঝামেলা হতো অনামিকার বাচ্চা। কি করব বল? এত বছরের প্রতিশোধ। কয়েক সপ্তাহের ভ্রূণের জন্য তো আর নষ্ট হতে দিতে পারি না। তাই জুসের সাথে মেডিসিন মিশিয়ে দিয়েছিলাম। যথারীতি অনামিকার মিসক্যারেজ হলো। ও মানসিকভাবে আবার ভেঙে পড়ল। আমার জন্য সুবিধা হচ্ছিল, কিন্তু মাঝে মধ্যে অতসীর জন্য দরদ দেখাতো। তখন আবার ছোটবেলা থেকে না পাওয়ার লিস্ট ধরতে হতো। আন্টি সায়নকে বলেছিল, মেয়ে ভালো না, তুই মেয়ের বোন বিয়ে করতে চাইলে আমি এনে দেব। এটা আরও ভালো খবর ছিল আমার জন্য। ওই যে হিউম্যান সাইকোলজি, দুদিকেই খাটাতে লাগলাম। যখন যখন অনামিকা সায়নের কাছে অতসীর নিন্দে বন্ধ করতো, তখন আমি আগুনে ঘি ঢালতাম আমার কথা দিয়ে। অনামিকার অসহায়ত্ব এমনভাবে সায়নের কাছে উপস্থাপন করতে লাগলাম যাতে সায়ন বাধ্য হয়ে অনামিকার সাথে যোগাযোগ রাখতে। এদিকে সায়নকে আমি যতই বুঝিয়েছি অতসী খারাপ, ততই সে ওর জন্য পাগল হচ্ছিল। তাই তো কিডন্যাপ করতে যাচ্ছিল। ঠিক এক মুহূর্তে অনামিকাকে অতসীর জায়গায় কিডন্যাপ করাতে হয়। আন্টি যেহেতু বিয়ের আগে কোণে দেখেনি, তাই আগে বুঝিনি। দেখেনি না, আমি দেখতে দেইনি। একদম বিয়ের বরযাত্রী নিয়ে অনামিকা বাড়ি পৌঁছে অনামিকাকে দেখে। আন্টি তখন চাইলেও কিছু বলতে পারেনি, ছেলের খুশি আর অনামিকার সম্মানের জন্য। কিন্তু লাস্ট মোমেন্টে অনামিকা বলল সে বিয়ে করবে না, কোনোভাবেই রাজি হচ্ছিল না। তাই মিথ্যে বিয়ের ড্রামা করতে হয়। এরপর সব নর্মাল, কিন্তু অ্যাক্সিডেন্ট সব পাল্টে দিল। ভেবেছিলাম অন্যভাবে দিহানের থেকে প্রতিশোধ নেব, কিন্তু অ্যাক্সিডেন্টের পর অতসীর প্রতি দিহানের কেয়ার দেখে অনামিকাকে বাঁচিয়ে রাখতে বাধ্য হলাম। না হলে অনামিকাকে মারা আমার জন্য কোনো ব্যাপার ছিল না। আচ্ছা দিহান, তোর কি এটা মনে হলো না যে ইফাত বিয়ের পর অতসীর সাপোর্ট হচ্ছে, সে চাইলে বিয়ে আটকাতে পারত? রাইমার সন্ধান তোকে আমি দিয়েছিলাম। অতসী রাইমার মাঝে তুই যে কষ্ট পাচ্ছিস, বিশ্বাস কর তোর কষ্টে এমন শান্তি আমি সারা জীবন অনুভব করিনি। হঠাৎ এক সময় মনে হলো অনামিকাকে সরিয়ে দেওয়া উচিত। তাই তো সায়ন অতসীর গ্রামে গেলে চেষ্টা করলাম, কিন্তু অতসীর মায়ের জন্য পুরো প্ল্যানে আমি পানি পড়ল। এদিকে হাসপাতালে আবার সবটা মিটমাট। শান্তভাবে আবার পুনরায় সাজানোর আগেই অনামিকা সুস্থ, কিন্তু কোনোভাবে আমার মনে হলো অনামিকা সায়নের সাথে নিজেকে আবদ্ধ করতে চাচ্ছিল, হয়তো নিয়তি মেনে। তাই তো অতসীর রুমের ঠিকানা আমিই দিলাম অনামিকাকে। সায়ন ভুল করেনি। কথায় কথায় সায়নকে এতটা মগ্ন করেছিলাম ও দরজা খোলা থাকার কথাই ভুলেই যায়। ওই যে সব মস্তিষ্কের খেলা, পরবর্তী সব জানা। আমি চাইছিলাম অনামিকা যেন কোনোভাবে আমার নাম মুখে না আনে, অন্তত সেদিন। পরবর্তী পুতুল হলো রাইমা। ওকে দিয়ে এমনভাবে উপস্থাপন করেছিলাম যে সবাই বাধ্য হয় অনামিকাকে সহমর্মিতা দেখাতে। ইন্ডিয়া পাঠিয়েছিলাম আমি নিজে। সেখানেও চেষ্টা ছিলাম ওকে সরিয়ে দেওয়ার, কিন্তু পারিনি রেদওয়ানের জন্য। আজ সে না পারা আমাকে সত্যি বলতে বাধ্য করে দিল। এদিকে সায়ন বাবা হতে চলেছিস, এত শোক তোকে দেই কী করে? তাই তো অতসীকে কাল রাতে সে মেডিসিন দিয়েছি, যার ফলে অসুস্থ হবে, বাচ্চা অ্যাবর্ট হয়ে যাবে। ইফাতের কথা শুনে অতসী খুব জোরে সায়নের হাত ধরে। সায়ন অতসী হাত ছেড়ে দিয়ে ইফাতের নাক বরাবর ঘুষি মারলে ইফাত পড়ে যায়। আফরিন দ্রুত ইফাতকে টেনে তুলে শাড়ির আঁচল দিয়ে নাক থেকে পড়া রক্ত মুছে দিচ্ছিল। অঝরে কাঁদছিল আফরিন। দিহান শান্ত গলা জিজ্ঞেস করলো, কেন করলি এমন? উচ্চ শব্দে গা দুলিয়ে হেসে উঠছে ইফাত। উত্তর দেয়, মনে আছে মাধ্যমিকের পর আমাদের সাইকেল রেস? সেই রেসে তোরা হেরেছিলি, আমি জিতেছিলাম, কিন্তু ফিরে আসার সময় আমাদের অ্যাক্সিডেন্ট হয়। তোরা একজন আরেকজনকে হাত ধরলেও আমার হাত ধরিসনি। আমি পড়ে যাই প্রায় 70 ফিট উঁচু জায়গা থেকে। আমার স্বপ্ন সব শেষ হয়ে যায় সে রাতে। আমি কখনো সামরিক বাহিনীতে যোগ দিতে পারিনি। কেন জানিস? আমার ডান পায়ের গোড়ালিতে সমস্যা হয়, আমি ঠিক মতো দৌড়াতে পারি না। ঠিক যেদিন আমার স্বপ্ন তোরা ছিনিয়ে নিয়েছিলি, সেদিন থেকে আমিও প্রতিশোধ নিতে চেয়েছি, কিন্তু আমি পেরেছি। দীর্ঘশ্বাস ছেড়ে শাহিন বলল, ইফাত, সেদিন যা হয়েছিল সব অ্যাক্সিডেন্ট মাত্র। আমাদের কারো হাত ধরার সুযোগ তুই পেরেছিলি না। দিহান আমাকে তুলে নেওয়ার পর হাত বাড়ানোর আগেই তুই পড়ে গিয়েছিলি। এতে কারো দোষ ছিল না, যা দোষ ছিল আমাদের নিয়তির। বিনিময়ে হাসল ইফাত, কিন্তু কোনো উত্তর দিল না। প্রায় 2 মাস পর
আজকে অতসীর প্রথম সিনোগ্রাফি রিপোর্ট হাতে পেল। 3 বাবু আসতে চলেছে। সায়ান খুশির থেকে চিন্তা বেশি। এই একটু পেটে 3 জনের জায়গা হবে কি করে? সায়ানের এমন মিষ্টি চিন্তায় অতসী শুধুই হাসে। ইদানিং তো রাইমা প্রতিদিন আসে, পেটের কাছে মুখ নিয়ে হাজারো গল্প করে। অতসীকে তো রাইমা চিনেই না। সেদিন সায়ান দিহানের ডান হাত নিয়ে অতসীর পেটে রাখে। তোর অনুভব করার অধিকার আছে, অন্তত অতসীর বন্ধু হিসেবেও তুই রাখ, সুখ অনুভব করতে পারিস। দিহান সেদিন সবেমাত্র দুবাই থেকে ফিরেছে। ক্লান্ত শরীরে যেন স্নিগ্ধতার বৃষ্টি হচ্ছিল। মিনিট 10 পর দিহান রাইমার দিকে তাকিয়ে বলল, এবার তোরাই, আমারও জুনিয়র মেহবুব চাই, না হলে আমার এই বাবাইগুলো কার সাথে খেলবে? রাইমা লজ্জা পেয়ে অতসীর কাঁধে মুখ লুকালে অতসী বলে, দিহান, আমাদের 2 বান্ধবীর আগে থেকেই ঢিল করা আছে। আমরা ভবিষ্যৎকালে বেআইন হব। আপনার আপত্তি আছে? আরে আপত্তি কিসের আপত্তি? আজকেই পাকা কথা দিয়ে গেলাম। দিহান, তোর মেয়েকে আমার ছেলে দিয়ে আনবো। আপত্তি থাকলে তুলে আনবো, তারপর বিয়ে করিয়ে দরকার পড়লে ঘরে বন্দি করে রাখবো। শালা, তুই এই ছাড়া আর কি পারিস? খালি পুন্ডামি। তবে আমি রাজি, কিন্তু তার আগে লেডি তোমার রায়কে বোঝাও। রাইমা মেয়েকে রাগ করে দৌড়ে চলে যায়। তখন অতসী বলে, আমাদের সবার সব গুছিয়ে উঠতেই দাদা ভাইয়ের সব তছনছ হয়ে গেল। সামনের মাসে হয়তো রেদওয়ান ভাই আপুর জন্য বিয়ের প্রস্তাব পাঠাবে। বাবার অনুরোধ কিংবা আমরা মিলে হয়তো আপুকে রাজি করিয়ে দিতে পারবো। কিন্তু কখনো ভেবেছ আফরিনের মনের অবস্থা? ও কি করে আপুকে মেনে নেবে? আর দাদা ভাই, ইফাত যা করেছ এর জন্য ওর শাস্তি হয়েছে, উপযুক্ত শাস্তি। ও যদি ওর ভুল বুঝে অনুভূত হয়, তবে ফিরে আসার পর আমরা ওকে ফিরিয়ে দেব না, ভালোবেসে জড়িয়ে নেব, কিন্তু আগে অনুতপ্ত হতে হবে। সায়ানের কথায় দিহান সহমত প্রকাশ করে বলল, লেডি, এসব চিন্তা করো না, আমরা ইফাতকে ফেলে দেব না। কিন্তু ও প্রতিশোধের নেশায় মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। বিবেকহীন মানুষত্বহীন মানুষ, যে পশুর থেকেও অধম। 3 বছরের কারাদণ্ড হয়েছে ইফাদের। অনামিকা মামলা দায়ের করে। ইফাত সব দোষ স্বীকার করে। অনামিকা নিজের দোষের কথাও বলে, সে না নিজের শাস্তি চাইলেও ডক্টর নাতাশা জবানবন্দি দেয়। অনামিকা তখন মানসিকভাবে অসুস্থ ছিল। ডক্টর নাতাশাকে ইফাত সাক্ষী দিতে অনুরোধ করে। মাঝে মধ্যে অতসী আসে ইফাতের সাথে দেখা করতে, কিন্তু ইফাত দেখা করে না। সে বলেছে, যেদিন পশু থেকে মানুষ হতে পারবো সেদিন তোমার কাছে আসবো। অতসী আর দাদা ভাইয়ের অপেক্ষায় আছে। হয়তো ইফাত অনুতপ্ত, তাই হয়তো এমন বলে। এত কিছুর মাঝেও আফরিন ইফাতকে ছেড়ে যায়নি, কারণ যে মানুষকে অন্তর থেকে ভালোবাসা যায় তাকে কখনো ঘৃণা করা যায় না। আফরিনের সাথে ইফাত দেখা করলেই ইফাত বলে, তুমি অবশ্যই চাইবে না জেল ফেরত আসামিকে তোমার জীবনসঙ্গী হিসেবে। তুমি নিজের জীবনে এগিয়ে যাও, আমি দাবি রাখবো না। আফরিন বোকা হাসি হেসে প্রতি উত্তরে, যতখানি হাত স্পর্শ যায় ততখানি স্পর্শ করে বলে, তুমি ফিরে আসা অবধি তোমার দায়িত্বগুলো না হয় আমার থাকুক। আমি নিলাম তো সব দায়িত্ব তোমার। তুমি শুধু ভুলগুলো শুধরে পবিত্র হয়ে ফিরে এসো, আমি অপেক্ষা করব।